আসসালামু আলাইকুম, আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ৩ নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তো এই চ্যাপ্টারটা মেডিকেল ভর্তি পরীক্ষা প্লাস ভার্সিটি অ্যাডমিশন দুইটার জন্যই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ আমরা যদি বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে এই চ্যাপ্টারটার থেকে বিগত 10 বছরে কোনোবারই আমাদের এই চ্যাপ্টারটা মিস যায় না, অর্থাৎ এই চ্যাপ্টারটার থেকে আমাদের এমসিকিউ দিছে। সো এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এখন এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আমরা মেডিকেল অ্যাডমিশন বলো অথবা ভার্সিটি অ্যাডমিশন বলো, দুইটারই যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে এই চ্যাপ্টারটার থেকে বেশিরভাগ প্রশ্ন আসে ইনফরমেটিভ এমসিকিউ। ইনফরমেটিভ এমসিকিউ বলতে ভাইয়া কী বোঝায়? সোজা বাংলা ভাষায় যে সকল এমসিকিউ তুমি মুখস্থ বিদ্যা দিয়ে পারবা সেটা হলো ইনফরমেটিভ এমসিকিউ। আর আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা এমনভাবে পড়াই দিব যেন হাজারি স্যার এবং কবির স্যারের অনুশীলনীতে যে সকল এমসিকিউ আছে এগুলো তুমি পারবা, পাশাপাশি যখন কোচিংয়ে আমাদের এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন হবে তখন যেন তুমি 100% অ্যান্সার করে আসতে পারো। সো আমরা যদি একটু ডিপলি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি তাহলে আমরা কী দেখতে পাই? সো প্রথমে আমাদের এই চ্যাপ্টারের শুরুতে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মৌলসমূহের যে সাধারণ ধর্মাবলী, রাসায়নিক ধর্মাবলী, অর্থাৎ এই যে প্যারাটুকু আছে না ব্লকের মৌলসমূহ নিয়ে, এখান থেকে বিগত বছরে সব থেকে বেশিবার প্রশ্ন দিচ্ছে, অর্থাৎ টোটাল 32টা প্রশ্ন দিছে। গ্রুপ এবং পর্যায়, অর্থাৎ তোমাকে একটা পারমাণবিক সংখ্যা দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা গ্রুপ নাম্বার কত, পর্যায় নাম্বার কত। এই টাইপের প্রশ্ন দিচ্ছে বিগত বছরে টোটাল 9টা। পর্যায় ভিত্তিক ধর্ম, অর্থাৎ ইলেকট্রন আসক্তি, তারপরে আয়নীকরণ শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, ধাতব ধর্ম, এই অংশটুকু থেকে বিগত বছরের প্রশ্ন দিয়েছে টোটাল 12 বার। অরবিটাল হাইব্রিডাইজেশন, অরবিটাল হাইব্রিডাইজেশন নিয়ে আমরা আসলে 2-3 ঘন্টা লম্বা লম্বা ক্লাস করে অনেক বুঝি, বাট স্যাড রিয়েলিটি হলো এই চ্যাপ্টারটা থেকে, এই অংশটুকু থেকে বিগত বছরে প্রশ্ন দিয়েছে টোটাল 3টা 20 বছরের মধ্যে। পোলারায়ন থেকে বিগত বছরের প্রশ্ন দিয়েছে টোটাল 6টা। আর এখানে একটা কথা বলে রাখি, এই যে পর্যায়ভিত্তিক ধর্ম আছে না, পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে কিন্তু পরমাণুর আকার, এই পরমাণুর আকার অংশটুকু কিন্তু এটার অন্তর্ভুক্ত। ইভেন অক্সাইডের যে শ্রেণীবিভাগ, অর্থাৎ কোনটা অম্লীয় অক্সাইড, কোনটা ক্ষারীয় অক্সাইড, কোনটা নিরপেক্ষ অক্সাইড, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ইনক্লুডেড, কারণ এগুলো কি পর্যায়ভিত্তিক ধর্ম। সো এই পর্যায়ভিত্তিক ধর্মটা আমাদের ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে বিগত বছরে 12টা প্রশ্ন দিছে। তো আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে এতটুকু বলতে পারি, এই চ্যাপ্টারের শুরু থেকে একদম বইয়ের মাঝামাঝি, অর্থাৎ পর্যায়ভিত্তিক ধর্মের শেষ পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশটুকু হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। অ্যান্ড এরপরে যে অংশটুকু আছে এই অংশটুকুতে একটু বোঝাবুঝি জিনিস আছে, বাট এই অংশটুকু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। সো চলো আমরা শুরু করি। আর এখানে আমি একটা জিনিস বলে রাখি, তোমাদের এই চ্যাপ্টারে যতটুকু বোঝার জন্য যা যা দরকার, এমসিকিউ পারার জন্য যে সকল জিনিস বোঝার দরকার আমি সেগুলো তোমাদেরকে বুঝাই দিব। সো চলো আমরা শুরু করি। সো প্রথমেই আমাদের জানতে হবে যে 1869 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মেন্ডেলিভ কয়টা মৌল, 63টা মৌলকে এদের পারমাণবিক ভরের বৃদ্ধি অনুসারে 12টি পর্যায় এবং 8টি গ্রুপে বিন্যস্ত সহকারে প্রথম পর্যায় সারণী তৈরি করেন। এক্ষেত্রে একটা জিনিস দেখো, ইনি কিসের উপর ভিত্তি করে তৈরি করছে? পারমাণবিক ভরে, নট কিন্তু পারমাণবিক সংখ্যা। বর্তমানে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায় সারণী তৈরি করা হয়েছে, বাট উনি যখন প্রথম তৈরি করছিল তখন কিন্তু পারমাণবিক ভরের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। আর এই পর্যায় এবং গ্রুপ নাম্বারটা একটু ভালোভাবে খেয়াল রাখবে, কারণ জানো কি, তোমার 12 এবং 8 ঠিক থাকবে, কিন্তু 12 দিয়ে আসলে পর্যায় বোঝাচ্ছে না, 8 দিয়ে গ্রুপ বোঝাচ্ছে, এটা আসলে খেয়াল থাকে না। অর্থাৎ তোমার খেয়াল থাকবে যে 12 এবং 8, বাট কোনটা পর্যায়ের নাম্বার কোনটা গ্রুপ নাম্বার এটা আসলে খেয়াল থাকে না। সো খুব ভালোভাবে খেয়াল রাখবা যে প্রথম মেন্ডেলিভ যে পর্যায় সারণীটা তৈরি করছিল ওটাতে ছিল 12টি পর্যায় এবং 8টি গ্রুপ। আর বর্তমানে কি করা হয়েছে? বর্তমানে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায় সারণী তৈরি করা হয়েছে। আর এইটার কয়টা পর্যায় কয়টা গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ, 7টা পর্যায় এবং 8টা গ্রুপ, 18টা গ্রুপ, 7টা পর্যায় এবং 18টা গ্রুপ আছে। আর বর্তমানের আধুনিক পর্যায় সূত্রটা কি? মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আর এই পর্যায় সারণী তৈরিতে বিজ্ঞানী বোরের অবদান সবথেকে বেশি বিধায় একে বোর পর্যায় সারণীও বলে। আর একটা জিনিস বারবার বলে রাখতেছি, এই 12টা পর্যায় এবং 8টা গ্রুপ এই এমসিকিউটা কিন্তু তোমাদের কোচিংয়ের পরীক্ষা দিবেই। সো এটা একটু খুব ভালোভাবে খেয়াল রাখবা, ঠিক আছে? এরপরে আসি যে আমরা একটা লাইন স্কিপ করে যাই, বাট এটা কোচিংয়ের পরীক্ষায় দিয়ে দেয় যে দীর্ঘকার পর্যায়ে 10টা করে ডি ব্লক মৌল পর্যায় সারণীর মধ্যভাগে থাকে। আর ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো, এইটার আমাদের গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার দুইটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। অনুশীলনীতে পাবা, আবার কোচিংয়ের পরীক্ষায় তো পাবাই। সো এখানে একটা জিনিস দেখো, ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট মৌলগুলো হলো তোমার ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে থাকে, অর্থাৎ ল্যান্থেনাইট মৌলগুলো ষষ্ঠ পর্যায়ে অর্থাৎ 6 নম্বর পর্যায়ে, অ্যাক্টিনাইট মৌলগুলো থাকে 7 নম্বর পর্যায়ে বা সপ্তম পর্যায়ে। আর এদের গ্রুপ নাম্বার কিন্তু একদম সেম, গ্রুপ নাম্বার কত? তৃতীয় গ্রুপে বা 3 নম্বর গ্রুপে থাকে। আর উপগ্রুপটাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা আমরা একটু সামনে পাবো, সেটা হলো 3B উপগ্রুপ। এটা আবার কি উপগ্রুপ কি, এটা আমি তোমাদেরকে একটু সামনে বুঝাই দিব যে কীভাবে উপগ্রুপ নির্ণয় করতে হয়। সো ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট মৌলগুলো যথাক্রমে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে থাকে, 3 নম্বর গ্রুপে থাকে বা 3B উপগ্রুপে থাকে। এরপর এখানে একটা জিনিস দেখো, যে এখানে বলছে যে পর্যায় সারণীর
পর্যায়ভিত্তিক শ্রেণীকরণের মূল ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। যদি এমসিকিউতে দুইটাই একসাথে থাকে যে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস দুইটার মধ্যে কোনটা আসলে ভিত্তি, তুমি অবশ্যই পারমাণবিক সংখ্যা দাগাবা, ঠিক আছে। যদি এরকম থাকবে না, বাট যদি থাকে তাহলে পারমাণবিক সংখ্যা দাগাবা, ওকে। কারণ একটু আগে আমরা পড়ছিলাম যে পারমাণবিক সংখ্যার ক্রমবৃদ্ধি অনুসারে বর্তমানে পর্যায় সারণী কিন্তু তৈরি করা হয়েছে। এরপর দেখো যে বর্তমানে এই যে মৌলগুলো আছে এগুলোকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। আর বর্তমানে মৌলের সংখ্যা কয়টা? 118টা, এটাও খেয়াল রাখতে হবে। আর এই যে লাইনটা আছে না, এই যে 2016, এই পুরা লাইনটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কি, যে 2016 খ্রিস্টাব্দে 113, 115, 117 এবং 118 পারমাণবিক সংখ্যার 4টি মৌল দ্বারা সপ্তম পর্যায়টি পূর্ণতা লাভ করছে। সো কখন পর্যায় সারণী পূর্ণতা লাভ করছে? 2016 সালে। কোন কোন মৌল? 113, 115, 117 এবং 118। এদের নামগুলো আমরা একটু সামনে পাবো, ওখানে আমি তোমাকে দেখাই দিব। সো নামগুলো মুখস্থ রাখতে হবে, পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে হবে, সালটা তো আমরা অবশ্যই খেয়াল রাখবো, ঠিক আছে। এরপরে আসি, এবার আসছে হলো আমাদের ব্লকের মৌল। প্রথমেই এস ব্লক মৌল কয়টা? এস ব্লক মৌলের সংখ্যা হলো 14টা। প্রতিটা ব্লকের মৌলের সংখ্যা কত এগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবে, দেখবা যে অনুশীলনীতেও কিন্তু এই রিলেটেড প্রশ্ন আছে। সো এস ব্লক মৌলের সংখ্যা হলো টোটাল 14টা। আর এরা হলো গ্রুপ 1 এবং গ্রুপ 2 এ থাকে পর্যায় সারণীর। আর উপগ্রুপ কি? 1A এবং 2A। এখন তোমাদের আমি একটু উপগ্রুপ নির্ণয় করাটা একটু শিখাই। দেখো, পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে এগুলোকে দুইটা উপগ্রুপে ভাগ করা হয়েছে, একটা হলো এ উপগ্রুপ আর একটা হলো বি উপগ্রুপ। যদি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে যায় তাহলে সেটা হবে এ উপগ্রুপ, অর্থাৎ এস অরবিটালে গেলে এ উপগ্রুপ। আর যদি পি অরবিটালে যায় তাহলে সেটা হলো এ উপগ্রুপ। যদি ডি আর এফ অরবিটালে যায় সর্বশেষ ইলেকট্রনটা তাহলে সেটা হয়ে যাবে বি উপগ্রুপ। সো এই এ বুঝলাম, বি বুঝলাম, বাট এই যে সামনে 1 বা 2 এই নাম্বারটা আমার কীভাবে আসছে? সো এটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। সো আমরা ধরো যে লিথিয়াম দেখলাম, সর্বশেষ ইলেকট্রনটা কত নাম্বার অরবিটালে যাচ্ছে? এস অরবিটালে যাচ্ছে, অর্থাৎ এস অরবিটালে টোটাল কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। সো এস অরবিটালে যত ইলেকট্রন সংখ্যা সেটাই হবে তার গ্রুপ নাম্বার, অর্থাৎ 1A। যদি আমরা ম্যাগনেসিয়ামের দিকে তাকাই, সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে যাচ্ছে? এস অরবিটালে যাচ্ছে। এস অরবিটালের টোটাল কত ইলেকট্রন? 2টা ইলেকট্রন, তার মানে সেটা হলো 2A অরবিটাল। এখন ধরো আমি হাইড্রোজেনে দেখলাম, হাইড্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটা অর্থাৎ একটাই তো ইলেকট্রন এস অরবিটালে যাচ্ছে, তার মানে এ উপগ্রুপের অন্তর্ভুক্ত। আর যেহেতু টোটাল একটা ইলেকট্রন আছে তার মানে সে হলো 1A উপগ্রুপের অন্তর্ভুক্ত। এবার আমরা দেখি পি অরবিটালে যদি যাই, যেমন ধরো অ্যালুমিনিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে? আমাদের পি অরবিটালে গেছে। তাহলে এস আর পি অরবিটাল দুইটা আমাদেরকে যোগ করতে হবে। যদি সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে যায় তাহলে এস প্লাস পি হবে এর উপগ্রুপ নাম্বার। আর আগে থেকে জানি পি অরবিটালে গেলে এ উপগ্রুপ হবে, তাহলে এস আর পি যোগ করলে কত হয়? 3। তার মানে এটা এই অ্যালুমিনিয়াম হলো 3A উপগ্রুপের অন্তর্ভুক্ত। আমরা ক্লোরিনটা দেখি, সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে? পি অরবিটালে, তার মানে এটা কোন উপগ্রুপের অন্তর্ভুক্ত? অবশ্যই এ অরবিটালের অন্তর্ভুক্ত, এ উপগ্রুপের অন্তর্ভুক্ত। আর এস আর পি যোগ করলে কত? 7। তার মানে এটা কোন উপগ্রুপের অন্তর্ভুক্ত? আমাদের ক্লোরিন 7A। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা ধরো ডি এর দিকে তাকাই, যেমন ধরো স্ক্যানেডিয়াম। আমরা কি জানি? সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে সেটা বি উপগ্রুপের অন্তর্ভুক্ত। সো স্ক্যানেডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসের দিকে আমরা তাকাই, সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে গেল, তার মানে এটা বি উপগ্রুপের অন্তর্ভুক্ত। এস আর ডি যোগ করতে হবে, তাহলে এস প্লাস ডি কত? 2 + 1 = 3। তার মানে স্ক্যানেডিয়াম 3B উপগ্রুপের অন্তর্ভুক্ত। এখন আমরা ফেরামের দিকে বা আয়রনের দিকে তাকাই, এস অরবিটালে 2টা ইলেকট্রন, ডি অরবিটালে 6টা ইলেকট্রন, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা গেছে ডি অরবিটালে, তাহলে ডি প্লাস এস কত? 8। তাহলে এটা কোন উপগ্রুপের অন্তর্ভুক্ত? 8B। এখন আমরা জিঙ্কের দিকে তাকাই, সর্বশেষ ইলেকট্রনটা গেছে ডি অরবিটালে, তার মানে এটা বি উপগ্রুপের অন্তর্ভুক্ত। এখানে আসছে হলো ব্যতিক্রম, 2টা যোগ করে কত হচ্ছে? 12। তার মানে কি এটা 12B এর অন্তর্ভুক্ত? কখনোই না। যদি দেখো যে যখন ডি অরবিটালের ক্ষেত্রে অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করলো তখন তো অবশ্যই বি উপগ্রুপ হবে, বাট সংখ্যাটা কীভাবে নির্ণয় করব? যখন আমরা দেখব যে যোগ করলে অর্থাৎ এস আর ডি যোগ করলে 8, 9 বা 10 আসতেছে, এই তিনটা আসলে সেটা হয়ে যাবে আমাদের 8B উপগ্রুপের অন্তর্ভুক্ত। এটা হলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 8, 9 বা 10 যদি যোগ করি, 8, 9 বা 10 যদি যোগফল হয় তাহলে সেটা 8B উপগ্রুপের অন্তর্ভুক্ত। যদি যোগফল 11 হয় তাহলে সেটা হয়ে যাবে 1B উপগ্রুপের অন্তর্ভুক্ত। আর যদি 12 হয় তাহলে সেটা হয়ে যাবে 2B উপগ্রুপের অন্তর্ভুক্ত। অর্থাৎ
12 যদি যোগফল হয় এস আর ডি মিলায়, তাহলে সেটা হয়ে যাবে 2b উপগ্রুপের অন্তর্ভুক্ত। এখন আমরা যদি জিঙ্কের দিকে তাকাই, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেল? ডি অরবিটালে, তার মানে এটা বি উপগ্রুপ। এস আর ডি যোগ করলে কত? 12, তার মানে এটা কোন উপগ্রুপের অন্তর্ভুক্ত? 2b উপগ্রুপের অন্তর্ভুক্ত। সো এটাই হলো উপগ্রুপ নির্ণয় করার কৌশল। সো এইভাবে আমরা উপগ্রুপ বের করব। আচ্ছা, এবার আগের পড়ায় ফিরে যাই। সো এখান থেকে আমরা 14টা মৌল আছে, এটা খেয়াল রাখবো। আর পর্যায় সারণী কত নাম্বার গ্রুপ এগুলো থাকে? 1 নাম্বার গ্রুপ আর 2 নাম্বার গ্রুপ, অর্থাৎ 1A এবং 2A গ্রুপে থাকে। এরপর আসি পি ব্লক। পি ব্লকের মৌলগুলা পর্যায় সারণী কোন কোন গ্রুপে থাকে? 13, 14, 15, 16, 17 এবং 18। পাশাপাশি এর উপগ্রুপ নাম্বারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এই যে এখানেই দেখো যে আমাদের নতুন আবিষ্কৃত যে মৌলগুলো আছে এগুলোর নাম আর সংখ্যা, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, যেটা এর আগে আমরা শুধু পারমাণবিক সংখ্যাগুলো পড়ছিলাম। তো এখান থেকে আমাদের নামগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, পাশাপাশি পারমাণবিক সংখ্যাগুলো। তো এখান থেকে আমরা একটু পড়বো। আর টোটাল পি ব্লকের মৌলসমূহ কয়টা আছে? হলো তোমার 36টা। এরপরে আসি আমরা এই আবার ওই নাম দিছে আর ইয়া দিছে, এটা আমরা এখান থেকে আরেকবার পড়বো। ইম্পর্টেন্ট জিনিস আসলে দুইবার পড়লে তো লস নাই, সো পড়লেই হয়। এরপর হলো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল কোনটা কত থেকে পর্যন্ত, এই রেঞ্জটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে চতুর্থ পর্যায়ে স্ক্যানেডিয়াম থেকে জিঙ্ক এবং পঞ্চম পর্যায়ে কত থেকে কত ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত। পাশাপাশি সংকেত আর পারমাণবিক সংখ্যা দুইটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর এই যে আমাদের ষষ্ঠ এবং সপ্তম পর্যায়েও ডি ব্লক মৌল আছে। ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে সবগুলা ডি ব্লক মৌল না, শুধুমাত্র 3টা ডি ব্লক মৌল, যেটা আমরা একটু সামনেই পাবো। সো আপাতত জাস্ট খেয়াল রাখো 4 নাম্বার আর 5 নাম্বারে পুরাটাই যেমন, কিন্তু ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে টোটাল 3টা আছে যারা হলো ডি ব্লক মৌল, বাকি সবগুলো কিন্তু এ ব্লক মৌল। সো এখন আমাদের ডি ব্লক মৌলের সংখ্যা কয়টা? 41টা। আর এরা কোন উপগ্রুপের অন্তর্ভুক্ত? বি উপগ্রুপ বা বি উপশ্রেণীর অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর আসলে অবস্থান্তর মৌলের সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আংশিক যে সকল ডি ব্লক মৌলের অন্তত এমন একটি আয়ন গঠন করে যাদের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ D1 to D9। এই রেঞ্জটা একটু ভালোভাবে খেয়াল রাখবে। অনেক সময় এমসিকিউ তো দিয়ে দেয় যে রেঞ্জটা কত, D1 to D9। ওকে, অনেক সময় এইভাবে দিবে D0 to D10, D0 to D9, বাট আংশিকভাবে পূর্ণ থাকবে, অর্থাৎ হয় একটা থাকবে, নাইলে পুরার থেকে একটা কম, অর্থাৎ D1 থেকে D9 পর্যন্ত থাকে। সো এই রেঞ্জটা হলো আমরা খেয়াল রাখবো, এদের হলো অবস্থান্তর মৌল বলে। আর অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এই অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো আমরা ভালোভাবে পড়ে ফেলবো। এরপর দেখো অবস্থান্তর মৌল 9 কোনটি। এখন স্ক্যানেডিয়াম এবং জিঙ্কের আয়নের যদি ইলেকট্রন বিন্যাস করলে আমরা বুঝতে পারতেছি এরা দুইটা হলো আমাদের অবস্থান্তর মৌল 9। কিন্তু আমরা যখন অনুশ্রেণীতে প্রশ্ন পাবো, আমাদের যখন মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে, তাহলে আমরা যদি মুখস্থ রাখি একবার অ্যান্সার করলে ভালো না। তুমি যদি এখন বের করে করে দেখতে চাও তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগবে। সো আমরা ইন জেনারেলি খেয়াল রাখবো যে স্ক্যানেডিয়াম এবং জিঙ্ক এই দুইটা কিন্তু অবস্থান্তর মৌল 9। সো এই দুইটা হলো খুব ভালোভাবে খেয়াল রাখবে। আর নিচে তো ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, তখন বই রিভাইজ দ্যাট টাইম একবার দেখে নিলাম। বাট আমি সাজেস্ট করবো দুইটা ভালোভাবে মুখস্থ রাখো যে স্ক্যানেডিয়াম এবং জিঙ্ক এই দুটো কিন্তু অবস্থান্তর মৌল 9। আচ্ছা, এরপরে আসি আমরা এফ ব্লক মৌল। এফ ব্লক মৌলে কি কি আছে? ষষ্ঠ পর্যায়ে এই যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ কত থেকে কত পর্যন্ত, কোন মৌল থেকে কোন মৌল পর্যন্ত, কোন পারমাণবিক সংখ্যা থেকে কোন পারমাণবিক সংখ্যা পর্যন্ত, সবগুলো খেয়াল রাখতে হবে। ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানাম থেকে পরবর্তী লুটেনশিয়াম, অর্থাৎ 57 থেকে 71, পাশাপাশি এদের প্রতীকটা, এই 15টি মৌলকে বলা হয় ল্যান্থানয়েডস। আর এই অ্যাক্টিনিয়াম অর্থাৎ অ্যাক্টিনাম এসি 89, অর্থাৎ এই আমাদের প্রতীকটাও খেয়াল রাখছি প্লাস পারমাণবিক সংখ্যাটাও খেয়াল রাখছি। অ্যাক্টিনাম থেকে লরেনশিয়াম অর্থাৎ 103 পর্যন্ত, এই 15টা মৌলকে বলা হয় তোমার অ্যাক্টিনয়েডস। এখন এরা সাধারণত এ ব্লক মৌলের অন্তর্ভুক্ত, কিন্তু এখানে 3টা ব্যতিক্রম আছে। 3টা ব্যতিক্রম কি কি? এক হলো এই ল্যান্থানাইট সিরিজের প্রথম মৌল অর্থাৎ ল্যান্থানাম, আর অ্যাক্টিনাইট সিরিজের প্রথম 2টা মৌল অর্থাৎ অ্যাক্টিনাম এবং থোরিয়াম, পাশাপাশি এর পারমাণবিক সংখ্যাগুলো কিন্তু ভালোভাবে খেয়াল রাখবা। এই 3টা মৌল আসলে ডি ব্লক মৌল। তাইলে আমাদের এফ ব্লক মৌলের সংখ্যা কয়টা? টোটাল 27টা। সো এইটা হলো খুব ভালোভাবে খেয়াল রাখবা। আর এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে, যেটা আসলে কবির স্যারের অনুসৃত তুমি পাবা। সেটা হলো যে ল্যান্থানাইট সিরিজের 15টা মৌল এবং ল্যান্থানাইট সিরিজের 15টা মৌল এবং স্ক্যানেডিয়াম এবং ইট্রিয়াম এই দুইটা সহ টোটাল 17টা মৌলকে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু, অর্থাৎ মাটিতে খুব কম পরিমাণে পাওয়া যায়। আর এর ইংলিশ টার্মটাও খেয়াল রাখবা যে রেয়ার আর্থ মেটালস, এরা হলো তোমার রেয়ার আর্থ মেটালস বা বিরল মৃত্তিকা ধাতু। এরপরে আসি যে এই ল্যান্থানাইট সিরিজের মৌলগুলা কিসে কিসে ব্যবহার করে, এই ব্যবহারটা দেওয়া আছে, এই ব্যবহারটা আমরা একবার পড়ে নিব। আচ্ছা, এরপরে আসি যে অন্ত অবস্থান্তর মৌল। ওই সেম, অর্থাৎ এ ব্লক মৌলের সময় যে সকল আয়নের ইলেকট্রন বিন্যাস আংশিকভাবে পূর্ণ থাকে সেটা হলো তোমাদের অন্ত অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল ডি ব্লক মৌলের ক্ষেত্রে, এ ব্লক মৌলের ক্ষেত্রে অন্ত অবস্থান্তর মৌল। এখানে দেখো সবথেকে মজার কথা, অন্ত অবস্থান্তর মৌল 9 কোনটি, এটার একটা উদাহরণ দেওয়া আছে। অ্যান্ড তুমি অনুশীলনের এমসিকিউতেও এই একটাই পাবা, সেটা হলো সেরিয়াম।
আর এর পারমাণবিক সংখ্যাটাও খেয়াল রাখতে হবে কত, 58। সো সিরিয়াম হলো অন্ত অবস্থান্তর মৌল নয়। সো এটা হলো আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো। আর এস ব্লক মৌলসমূহ বা পি ব্লক মৌলসমূহ বা ডি ব্লক মৌলসমূহ বা এ ব্লক মৌলসমূহ এদের পর্যায় নাম্বার বা গ্রুপ নাম্বার কেমন করে বের করে, এটা আসলে ক্লাস 9-10 পড়া, বাট তাও আমি একটু সামনে বুঝাই দিব। যদি পর্যায় সংখ্যা নির্ণয় প্রথমেই, সো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাই হলো এর পর্যায় নাম্বার। যদি আমরা দেখি যে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে যাচ্ছে, এস অরবিটালে জয়টা ইলেকট্রন থাকতেছে সেটা হলো গ্রুপ নাম্বার। যদি সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে যায় তাহলে এস আর পি দুইটা যোগ করবো, সাথে 10 যোগ করবো, তাহলে যে যোগফলটা হবে সেটা হবে আমার ওই মৌলের গ্রুপ নাম্বার। যদি ডি অরবিটালে যায় তাহলে এস আর ডি যোগ করে যত পাবো সেটা হয়ে যাবে আমাদের ওই মৌলের গ্রুপ নাম্বার। সো এগুলো অবশ্য বাচ্চাকালে পড়া, বাট তাও একটু বলে দিলাম। আচ্ছা, আর এই যে আমাদের একটু সামনে গেলে পাবো এই যে সমাধানকৃত সমস্যা 3.1, এখানে যে আমাদের টোটাল 6টা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ এদের পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বার বের করা, এই 6টা একটু নিজে হাতে কলমে করার ট্রাই করবো, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু খুবই কমনলি দেওয়া হচ্ছে রিসেন্ট ইয়ারে। সো এই যে 6টা মৌলের যে পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বার বের করার, অর্থাৎ পারমাণবিক সংখ্যা দিয়ে দিছে, তোমাকে এগুলো বের করতে বলছে, এগুলো একটু ভালোভাবে নিজে হাতে কলমে করবা, একবার হইলেও নিজে করো, ঠিক আছে? এরপরে আসি এস ব্লক মৌলসমূহ। এখন এস ব্লক মৌলসমূহ আগে পড়ছি যে গ্রুপ 1 এবং গ্রুপ 2, গ্রুপ 1-এ আছে 7টা মৌল, গ্রুপ 2-এ আছে 6টা মৌল, টোটাল 13টা মৌল, এবং হিলিয়াম সহ এই 14টা মৌলকে বলা হয় আমাদের এস ব্লক মৌল। সো এস ব্লক মৌলকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালস, আর একটা হলো মৃৎ ক্ষার ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটালস। গ্রুপ 1-এর ধাতুসমূহ অর্থাৎ গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি তোমাদেরকে বলে দিব পড়ানোর টাইমে যে কোন কোন গ্রুপের মৌলগুলো আসলে খেয়াল রাখতে হবে, আর সাথে টেকনিকটাও কিন্তু বলে দিব। গ্রুপ 1-এর মৌলসমূহগুলো আমরা খেলাবো কীভাবে, লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, যদিও অনেকে শুনছো বাট তা বললাম। গ্রুপ 1-এর মৌলসমূহগুলো আমরা সিরিয়ালে খেয়াল রাখবে কীভাবে, লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। আর এই গ্রুপ 1-এর যে মৌলগুলো এগুলো কী করে, পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে সবল ক্ষার ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে, ঠিক আছে? এরপরে আসি গ্রুপ 2। গ্রুপ 2-এর ধাতু মৌল, গ্রুপ 2-এর যে ধাতুগুলো আছে বা মৌলসমূহ যেগুলো আছে এগুলোকে আমরা কীভাবে খেয়াল রাখবো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, সিরিয়ালি আমাদের খেয়াল থাকবে। সো গ্রুপ 2-এর মৌলসমূহগুলো আমাদেরকে সিরিয়ালি খেয়াল রাখতে হবে। আর এরাও হলো সেম বিক্রিয়া ঘটায় আমাদের গ্রুপ 1-এর মতন, অর্থাৎ ধাতব হাইড্রোক্সাইড তৈরি করবে, সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর এদের মৃৎক্ষার ধাতু কেন বলা হয়, যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের অক্সাইড এবং কার্বনেট লবণ মাটি বা মৃত্তিকায় পাওয়া যায়। সো এটা আমরা খেয়াল রাখবো। সো কোন কোন লবণ পাওয়া যায়, একটা হলো তোমার অক্সাইড আর একটা হলো তোমার কার্বনেট, এই দুটা লবণ হলো মাটি বা মৃত্তিকায় পাওয়া যায় দেখে এটাকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এরপরে আসি আমাদের এস ব্লক এই যে মৌলগুলো আছে এটা সাধারণ ধর্মাবলী। সাধারণ ধর্মাবলীর মধ্যে আমি একটা জিনিস বলে রাখি, তোমরা অনেকে স্কিপ করে যাবা, আসলে এই যে গ্রুপ, এই যে 1 নাম্বার যে বৈশিষ্ট্য দেওয়া আছে না, এই 1 নাম্বার বৈশিষ্ট্যে কয়েকটা ধাতুর গলনাঙ্ক দেওয়া আছে। সো তুমি যদি ভার্সিটি কোশ্চেন ব্যাংক খুলো বা মেডিকেল কোশ্চেন ব্যাংকও খুলো, দেখবা যে ভার্সিটি কোশ্চেন ব্যাংকও কিন্তু এই 1 নাম্বার বৈশিষ্ট্য থেকে কিন্তু বিগত বছর প্রশ্ন দিছে। আবার মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশ কয়েক বছর আগে, অর্থাৎ অনেক বছর আগে এই 1 নাম্বার পয়েন্টটা থেকে প্রশ্ন দিচ্ছে, দিয়ে বলছে যে কোনটার গলনাঙ্ক কত। সো এটা হলো আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো, অবশ্যই মুখস্থ করব। আচ্ছা, এরপরে আমি 7 নাম্বার এবং 8 নাম্বার পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আসলে একটু বুঝানোর, এই দুইটা পয়েন্ট একটু বুঝাই দিচ্ছি। যে এস ব্লক মৌল হলো তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। তড়িৎ ধনাত্মক মৌল মানে কি বোঝাচ্ছে, অর্থাৎ এস ব্লকের মৌলগুলো ইলেকট্রন ছাড়ে দিয়ে ধনাত্মক আয়ন তৈরি করে, অ্যান্ড এই জন্য এরা হলো তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। আর এদের সক্রিয়তা একই গ্রুপের নিচের দিকের মৌল সময় বৃদ্ধি পায়। যেহেতু সক্রিয়তা মানে কি, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটাই হলো এদের সক্রিয়তা। সো যখনই একই গ্রুপের নিচের দিকে যাবে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে, যার কারণে আমাদের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের যে আকর্ষণটা আছে এটাও কমবে, আর এরা খুব তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়িয়ে দিতে পারবে। এর কারণে যত নিচের দিকে যাবো ততই এদের সক্রিয়তা বৃদ্ধি পাবে। আর এস ব্লকের মৌলসমূহ তীব্র বিজারক রূপে ক্রিয়া করে। বিজারক মানে কি, বিজারক মানে হলো তোমার ইলেকট্রন ত্যাগ করা। সো এই এস ব্লকের মৌলসমূহ তীব্র বিজারক রূপে ক্রিয়া করে। সো বাকি যেগুলো আছে এগুলা বাম ডান দেখা দেখি নাই, ঝাড়া মুখস্থ। ওকে, এরপর দেখো বৈশিষ্ট্যের মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যেটা তুমি অনুশীলনিত পাবা, যে কোন কোন মৌলগুলো আসলে আমাদের বুনসেন বার্নারের শিখা পরীক্ষায় কোনো বর্ণ সৃষ্টি করে না। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম খুব ভালোভাবে খেয়াল রাখবা। কেন সৃষ্টি করে না এটা জানা ততটা গুরুত্বপূর্ণ না, মেডিকেল ভর্তি পরীক্ষায় বলবে না যে কেন সৃষ্টি করে না বেরিলিয়াম আমাদের শিক্ষা পরীক্ষায় কোনো বিশেষ বর্ণ, তোমার প্রশ্ন করবে যে নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না। সো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুটো হলো শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না। আর এখানে আরেকটা এমসিকিউ আছে দেখো হেডলাইনের মধ্যেই, যে বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে, অর্থাৎ বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করে না। এর মধ্যে দেখো যে লিথিয়াম পরমাণু যে লিথিয়াম আয়ন গঠন করে, এরা এই লিথিয়াম আয়ন গঠন করলেও অধিক চার্জ ঘনত্বের কারণে পোলার সমযোজী যৌগে পরিণত হয়। সো লিথিয়াম আয়নের
যে যৌগ তৈরি করবে, এগুলো কি টাইপের? পোলার সমযোজী যৌগে। আর এখানে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যে লিথিয়ামের লবণ কিন্তু পানিতে কম দ্রবণীয়, তাহলে এগুলো কিসে বেশি দ্রবণীয়? সেগুলো হলো তোমার পোলার দ্রাবক অ্যালকোহল এবং অ্যাসিটন, এগুলাতে হলো তোমার দ্রবণীয় বেশি। ঠিক আছে, সো এটা হলো আমাদের কোচিংয়ের পরীক্ষা অনেক সময় এইভাবে প্রশ্ন দেয়, হয় লিথিয়াম ক্লোরাইড দিবে, না হয় লিথিয়াম ব্রোমাইড দিবে, অথবা লিথিয়াম আয়োডাইড দিবে, অর্থাৎ একটা লবণ দিয়ে বলবে লিথিয়ামের যে এটা কিসে বেশি দ্রবণীয়। আমরা মনে হবে যে এটা তো আয়নিক যৌগ, সুন্দর মতো পানি দাগাই দিয়ে আসি, বাট আলটিমেটলি পানিতে কিন্তু এটা কম দ্রবণীয় হয়। আর এই যে পোলার দ্রাবক অ্যালকোহল এবং অ্যাসিটন এগুলাতে কিন্তু বেশি দ্রবীভূত হয়। সো এটা হলো একটু ভালোভাবে খেয়াল রাখবা। ঠিক আছে, এরপরে আসি আমাদের জেনে নেওয়ার মধ্যে, এখানে কিন্তু এটাও কিন্তু আমরা স্কিপ করে যাই, বাট এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফো দেওয়া আছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং লিথিয়াম হাইড্রোক্সাইড এরা হলো অধিক ব্যবহৃত সবল ক্ষার। ঠিক আছে, এরপরে আসি আমরা এই যে এস ব্লকের মৌলসমূহের রাসায়নিক ধর্ম। এখানে যে দুইটা ছক দেওয়া আছে না, এই দুইটা ছক কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের খুব ভালোভাবে খেলা লাগতো অ্যান্ড ভালোভাবে করা লাগতো। বাট আমরা যেহেতু এখন মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, বিশেষ করে মেডিকেলের, তো এখান থেকে ইনফরমেটিভ প্রশ্ন পড়ার জন্য আমাদের কী কী পড়তে হবে আমি তোমাদেরগুলো দাগাই দিব। আমি যতটুকু দাগায় পড়াই দিব, দেখবা যে অনুশীলনীত ওর মধ্যে থেকে প্রশ্ন আছে, অ্যান্ড কোচিংয়ের পরীক্ষাও ওর বাড়ি থেকে প্রশ্ন কিন্তু করবে না। সো এই ছকটা আমরা দেখবো না, এটা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের দেখা উচিত ছিল, বা দেখতে হবেই অবশ্যই। এখন আমরা আসি কী কী তাহলে আমরা পড়বো রাসায়নিক ধর্মাবলী থেকে এস ব্লকের। সো প্রথমেই এরা হলো অধাতুর সমূহ যেগুলো আছে এগুলোর সাথে হলো আয়নিক যৌগ গঠন করে, অর্থাৎ বেসিক পড়াশোনা। এরপর নাইট্রাইট এবং কার্বাইডের আর্দ্র বিশ্লেষণ, অর্থাৎ এস ব্লকের যে ধাতব নাইট্রাইট এবং ধাতব কার্বাইড যেগুলো আছে গরম পানির সংস্পর্শে আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যামোনিয়া অথবা ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করবে। আর সাথে এই দুইটা বিক্রিয়া দেখবা, এই দুইটা বিক্রিয়া দেখলেই আসলে এই পড়াটা বা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে যখন হলো আমার ধাতব নাইট্রাইটের সাথে বিক্রিয়া করবে তখন অ্যামোনিয়া উৎপন্ন হবে, যখন ধাতব কার্বাইডের সাথে বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হবে? ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস। সো এই দুটো আমরা খেয়াল রাখবো যে কার্বাইডের সাথে বিক্রিয়া করলে অ্যাসিটিলিন গ্যাস, নাইট্রাইটের সাথে বিক্রিয়া করলে অ্যামোনিয়া উৎপন্ন হবে। সো এইটুকুই এনাফ। এরপরে আসি অ্যাসিডের হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে গ্রুপ 1 এবং গ্রুপ 2 ধাতুসমূহ প্রবলভাবে বিক্রিয়া করে ধাতব ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এইটুকুই। অ্যান্ড এই দেখো সমাধান কিন্তু সমস্যার মধ্যে কিন্তু একটা এমসিকিউ লুকানো আছে যে নিচের কোন ধাতুটাকে কেরোসিনে সংরক্ষণ করা হয়? অ্যান্সার কি? সোডিয়াম ধাতুকে। তোমাকে যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন করে কেন সংরক্ষণ করা হয়, এটা কিন্তু প্রশ্ন করবে না, এখানে প্রশ্ন করবে কোনটা সংরক্ষণ করা হয়। সো আলটিমেটলি তুমি যখন পরীক্ষার আগে রিভাইজ দিতে যাবা তুমি শুধু এইটার দিকে চোখ দিবা যে কোনটা সংরক্ষণ করা হয়, সেটা কি? সোডিয়াম ধাতু। এবং অনুশীলনীতেও দেখবা এইভাবে প্রশ্ন দেওয়া আছে যে কেরোসিনে কোনটি সংরক্ষণ করা হয়, চলো সোডিয়াম ধাতু। এখন কেন সংরক্ষণ করা হয়? এটা হলো বাতাসের সংস্পর্শে যদি সোডিয়াম ধাতু আসে তাহলে এরা সোডিয়াম অক্সাইড গঠন করবে, আর এই সোডিয়াম অক্সাইড পরে বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে সোডিয়াম কার্বনেট তৈরি করবে। আর যদি পানির সংস্পর্শে আসে তাহলে এরা তাপ উৎপাদী বিক্রিয়া ঘটাবে আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, আর এখানে কিন্তু আগুনও লাগে যেতে পারে। তো এখান থেকে আমরা এতটুকু পড়বো। এরপর আসে হলো প্রতিনিধি মৌল, খুবই খুবই গুরুত্বপূর্ণ যে নিচের কোনগুলা বা কোন ব্লকের মৌলগুলোকে প্রতিনিধি মৌল বলা হয়। সো এস ব্লক এবং পি ব্লকের মৌলসমূহকে আদর্শ বা প্রতিনিধি মৌল, আর সাথে এর ইংলিশ টার্মটাও খেয়াল রাখতে হবে যে নর্মাল অর রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বলা হয়। আর কেন বলা হয়? কারণ এরা মৌলের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম যেমন আহ্বাও নীতি মেনে চলে। ওকে, এরপরে আসি আমাদের পি ব্লক মৌলের সময় যে সাধারণ ধর্মাবলীগুলো আছে এই ধর্মগুলো আমাদেরকে পুরাটাই খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। যেগুলো একটু বোঝানোর আছে, যেগুলো আসলে আমরা ইন ফিউচারেও আমাদের হেল্প করবে, এগুলো আমি একটু বুঝে দিচ্ছি। যেমন ধরো এই 3 নম্বর পয়েন্টটা, পি ব্লকের বেশিরভাগই তড়িৎ ঋণাত্মক অধাতু। পি ব্লকের মৌলগুলো কি? অধাতু। এটা আমাদের এমনি খেয়াল রাখতে হবে। তড়িৎ ঋণাত্মক অধাতু বলতে কি বোঝাচ্ছে? তড়িৎ ঋণাত্মক অধাতু বলতে বোঝাচ্ছে পি ব্লকের যে মৌলগুলো আছে এরা আসলে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এদের যে ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে দেখবো যে এদের অষ্টক পূর্ণ হয় না, এই কারণে এরা ইলেকট্রন গ্রহণ করে। এই কারণে এরা হলো তড়িৎ ঋণাত্মক অধাতু, অর্থাৎ এরা অ্যানায়নে পরিণত হয়। তারপরে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে মৌলের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। যত ওইদিকে যাবে তার ইলেকট্রন সংখ্যাও তত বাড়বে, কিন্তু আমাদের যে প্রধান শক্তি স্তর এটা কিন্তু সেমই থাকবে। যত বেশি ইলেকট্রন বাড়তেছে তত বেশি আমাদের প্রোটনও বাড়তেছে, তার কারণে কি হবে? আকর্ষণ বেশি হবে এবং আকার ছোট হয়ে যাবে। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাও অথবা যদি যত তুমি ওই সাইডে যাবা তত কিন্তু এর পারমাণবিক আকার হ্রাস পাবে। তারপর একই পর্যায়ের বাম থেকে ডান দিকে পি ব্লকের মৌলসমূহের বিজারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়। বিজারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায় কেন? বিজারণ ক্ষমতা মানে বোঝাচ্ছে ওর ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা। সো এই বাম থেকে যত ডান দিকে যাবা তত ওর যেহেতু ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণ বাড়তেছে, ওর ইলেকট্রন ত্যাগ করার যে ক্ষমতা ওটাও তো কমবে, তার মানে বিজারণ ক্ষমতা আলটিমেটলি হ্রাস পাবে। তারপরে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে পি ব্লকের মৌলসমূহের জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়। জারণ ক্ষমতা মানে কি? ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা। সো যত ডান দিকে যাবে তত আমাদের ইলেকট্রন সংখ্যা বাড়বে,
প্রোটন সংখ্যাও বাড়বে, যার কারণে ইলেকট্রন প্রোটনের যে আকর্ষণ আছে ওটাও বেশি হবে, যার কারণে ও ইলেকট্রন গ্রহণ করার যে ক্ষমতাটা আছে এটাও বাড়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা অর্থাৎ আলটিমেটলি জারণ ক্ষমতাও হলো ক্রমশ বৃদ্ধি পাবে। তারপর দেখো একই গ্রুপে উপর থেকে যত নিচের দিকে যাবা পারমাণবিক আকার বৃদ্ধি পাবে, কারণ আমাদের প্রতিটা গ্রুপের যত নিচে যাবা তত হলো আমাদের যে প্রধান কক্ষপথের সংখ্যা আছে এটাও বাড়া যাবে, যার কারণে আলটিমেটলি পারমাণবিক আকারও বৃদ্ধি পাবে। এরপর দেখো 8 নাম্বার পয়েন্টটা, যে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে মৌলসমূহের বিজারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে। যত বেশি আকার বাড়বে তত বেশি ইলেকট্রন এবং প্রোটনের যে আকর্ষণটা আছে এটাও কমে যাবে, অ্যান্ড আলটিমেটলি ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা বা বিজারণ ক্ষমতাটাও কিন্তু হ্রাস পাবে। সো এই কয়টা পয়েন্ট বোঝার আছে, অ্যান্ড আদার্স যতগুলো ইনফো আছে সবগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। বিশেষ করে অবধাতু কোনগুলা, এই যে 6টা মৌল যে অবধাতু, এইটা খুব ভালোভাবে বুঝতে রাখতে হবে। হাজারি স্যার, কবির স্যার দুইটাই তুমি অনুশীলনীতে পাবা যে নিচের কোনটি অবধাতু। ইভেন এটা মেডিকেল ভর্তির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কোনটি হলো অপধাতু। তো এই 6টা মৌলের নাম আমরা খুব ভালোভাবে মুখস্থ রাখবো, ঠিক আছে। আর আদার্স যেগুলো আছে এগুলো হলো ভালোভাবে খেয়াল রাখি। এরপর গ্রুপ 17-এর যে মৌলগুলো আছে এই গ্রুপ 17-এর মৌলগুলোও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে সিরিয়ালি। আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 মুখস্থ রাখছি, এরপর গ্রুপ 17 খেয়াল রাখবো। সেগুলো কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। এদের কি বলা হয়? এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল বা সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। এরপরে আসি যে গ্রুপ 16-এর মৌল। গ্রুপ 16-এর মৌলগুলো যেগুলো আছে এগুলোও কিন্তু আমাদের সিরিয়ালি খেয়াল রাখতে হবে। সেটা কি? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এবং টেলুরিয়াম, এই 4টা খেয়াল রাখতে হবে। আর এদের কি বলা হয়? এদেরকে বলা হয় চ্যালকোজেন বা অর ফর্মিং। খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় চ্যালকোজেনই খেয়াল রাখি, বাট এই যে দেখো ব্র্যাকেটের মধ্যে কিন্তু ইংলিশ টার্মটাও দেওয়া আছে যে অর ফর্মিং বা আকরিক সৃষ্টিকারী। সো এই যে চ্যালকোজেন বা গ্রুপ 16 এরা হলো আকরিক সৃষ্টিকারী বা অর ফর্মিং, যেটা এর অবশ্য অপর নাম। আর কেন বলা হয়? কারণ এইসব ধাতুর প্রকৃতিতে ধাতব অক্সাইড বা ধাতব সালফাইড আকরিক রূপে থাকে। কোন অক্সাইড আর কোন সালফাইড, সরি, ধাতব কি থাকে, অর্থাৎ ধাতব অক্সাইড এবং সালফাইড এই দুটো হলো আকরিক রূপে থাকে। সো এটা হলো আমরা খেয়াল রাখবো। আর এর আগেই আমরা পড়ছি যে এই 6টা মৌল হলো ধাতু এবং অধাতু উভয়ের ধর্মই প্রকাশ করে, এই জন্য এদেরকে অপধাতু বা মেটালয়েড বলে। সো আমরা এই 6টা মৌলের নাম কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবো। এরপরে আসি গ্রুপ 18 মৌল। এই গ্রুপ 18 বা নিষ্ক্রিয় গ্যাসের যে আমাদের গ্রুপটা আছে এই গ্রুপটার যে মৌলগুলো আছে এগুলো আমাদেরকে সিরিয়ালি খেয়াল রাখতে হবে। সেগুলো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এরা হলো তোমার নিষ্ক্রিয় গ্যাস। আর এদের অধিকতর স্থায়ী ইলেকট্রন বিন্যাস আছে, যার কারণে এরা বিক্রিয়া করতে চায় না, যার কারণে এদের সক্রিয়তা হলো সব থেকে কম, ঠিক আছে। এখান থেকে আমরা এটুকু পড়বো। এরপর আসছে নিষ্ক্রিয় গ্যাস সময়ের বিশেষ ব্যবহার। এই ব্যবহারগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি যেই কোচিংয়ে পরীক্ষা দাও না কেন তুমি পাবাই, আবার মেডিকেল ভর্তি পরীক্ষাও কিন্তু এই যে নিষ্ক্রিয় গ্যাস সময়ের বিশেষ ব্যবহার এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দিয়েছিল। সো এই ব্যবহারগুলো আমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবো। এর মধ্যে তোমাকে একটা জিনিস দেখাই, এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি দেখো, আমি এটা কোচিংয়ের পরীক্ষাতেও ভুল করছিলাম যে ডুবুরিরা যে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে এখানে অক্সিজেন ছাড়াও আর কি গ্যাস ব্যবহার করা হয় এটা ফার্স্টে খেয়াল রাখতে হবে। সেটা হলো কি? হিলিয়াম ব্যবহার করা হয়। এখানে অক্সিজেন এবং হিলিয়ামের সংযুক্তি কত? ইন জেনারেলি মনে হবে যেহেতু অক্সিজেন গ্যাস তার মানে তো অক্সিজেনই বেশি হবে, বাট আলটিমেটলি কিন্তু না। হিলিয়াম থাকে হলো 80% আর অক্সিজেন থাকে কত পার্সেন্ট? অক্সিজেন থাকে শুধুমাত্র 20%। সো এই পয়েন্টটা একটু খুব ভালোভাবে খেয়াল রাখবা যে 80% হিলিয়াম থেকে 20% অক্সিজেন থাকে, অর্থাৎ অক্সিজেনের পরিমাণই হলো আমাদের কম থাকে। আর আদার্স যে ব্যবহারগুলো আছে এই ব্যবহারগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এরপরে আসি পি ব্লক মৌলসমূহের রাসায়নিক ধর্ম। সেম এই যে ছকটা আছে না, এই ছকটা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের পড়া লাগতো, বাট যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি না, সো আমাদের এই ছকটা পড়া লাগবে না। আমাদেরকে জাস্ট কয়েকটা ইনফো হলো খেয়াল রাখতে হবে আলাদাভাবে, ওগুলো আমি তোমাদেরকে পড়া দিচ্ছি। তো প্রথমেই হলো যে এরা হলো অধাতব মৌল, ক্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে উচ্চতাপে বিক্রিয়া করে দ্বিমৌল যৌগ গঠন করে। এটা হলো গ্রুপ 13-র বৈশিষ্ট্যগুলো অর্থাৎ রাসায়নিক বৈশিষ্ট্যগুলো। এরপর বোরনের অক্সাইড হলো অম্ল, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে কোন অক্সাইড কোন ধর্মীয় এগুলা থেকে কিন্তু বিগত বছরে বেশ কয়েকবার মেডিকেল পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে। ইভেন সামনে আমরা উভধর্মী অক্সাইডও পাবো। সো আমাদের আপাতত জাস্ট খেয়াল রাখতে হবে যে বোরনের যে অক্সাইড আছে এটা হলো তোমার অম্লধর্মী। আর এই বোরনের যে অক্সাইডটা আছে এটা যখন আমাদের বেশি পানির সাথে বিক্রিয়া করবে অর্থাৎ 3 অণু পানির সাথে বিক্রিয়া করবে তখন এটা অর্থোবোরিক অ্যাসিড তৈরি করবে। পাশাপাশি এই সংকেতটাও খেয়াল রাখতে হবে যে H3BO3। আর যখন কম পানির সাথে বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে? মেটাবোরিক অ্যাসিড বা HbO2, অর্থাৎ 1 অণু পানির সাথে বিক্রিয়া করবে। যখন বেশি পানি তখন হবে অর্থ, যখন কম পানি তখন হবে মেটা। এরপর আসছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড হলো উভধর্মী অক্সাইড, খুবই গুরুত্বপূর্ণ। তুমি অনুশীলনের এমসিকিউ তো পাবা কবির স্যারে যে নিচের কোনটি উভধর্মী অক্সাইড, সেটা হলো কি? অ্যালুমিনিয়ামের যে অক্সাইড। এরপরে আমরা আসি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম নাইট্রাইড পানির সাথে বিক্রিয়া কি তৈরি করে এটা জানলা যে কি তৈরি করবে। এক হলো ক্ষারক তো তৈরি করবেই, পাশাপাশি যখন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে তখন হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে, যখন নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে তখন হলো অ্যামোনিয়া তৈরি করবে। এখান থেকে জাস্ট আমরা একটু জানবো, বিক্রিয়াটা দেখলেই হয়ে যাচ্ছে।
এরপর আসছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফো যে নিচের কোন যৌগটি ডায়মার গঠন করে। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আছে অর্থাৎ AlCl3 এরা হলো ডায়মার গঠন করে অর্থাৎ Al2Cl6 গঠন করে। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফো। আর তোমাকে এই প্যারাটা আসলে পড়ার দরকার নেই, তোমাকে জাস্ট দুইটা লাইন পড়তে হবে পুরা পেজটা থেকে। আমি এই দুইটা ইনফো বলে দিচ্ছি অ্যান্ড তুমি দেখবো কবির স্যারের অনুষ্ঠিত শুধুমাত্র এই দুইটা ইনফো থেকে এমসিকিউ দিছে। আইবেন কোচিংয়ের পরীক্ষাতেও এই দুইটা থেকেই পাবা। প্রথম কথা হলো যে ডাইমার যেটা আছে এটা কত তাপমাত্রায় ভাঙে, 180°C তাপমাত্রা এটা হলো ভাঙে। আর ডায়মার অণুতে যে 6টা ক্লোরিন পরমাণু আছে এই 6টা ক্লোরিন পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কত, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো 16টা। এটাও কবির স্যারের অনুষ্ঠিত আছে। তো এখান থেকে আমরা 3টা ইনফো খেয়াল রাখবো, কেন গঠন করে, কিভাবে গঠন করে, এসব আসলে খেয়াল রাখার দরকার নেই। 1, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডায়মার গঠন করে। 2, এটা কত তাপমাত্রায় ভাঙে যায়, 180°C তাপমাত্রায়। আর 3 হলো যে ডায়মার অণুতে যে 6টা ক্লোরিন পরমাণু আছে এটা টোটাল মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কত, এটা হলো 16টা। এরপরে আসি আমরা অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন। অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন থেকে আমাদেরকে এই তাপমাত্রাটা খেয়াল রাখতে হবে যে অ্যালুমিনিয়াম যে আছে এ হলো পানির সাথে বা বলো বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে এর সাথে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করে, 100°C তাপমাত্রা বিক্রি করে। আর এই দুইটা বিক্রিয়া একটু দেখে নিব, ঠিক আছে। এরপর জারণধর্মী অ্যাসিড সহ বিক্রিয়া। জারণধর্মী অ্যাসিড আমাদের নাইট্রিক অ্যাসিড দ্বারা বোরন জারিত হয়ে বোরনের অক্সাইড গঠন করে। আর এই নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে বাদামি নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এখান থেকে কিন্তু বর্ণটা খেয়াল রাখবা যে কোন গ্যাসের বর্ণ কি, বর্ণ রিলেটেড ইনফো কিন্তু গুরুত্বপূর্ণ। আর অম্লধর্মী বোরনের যে অক্সাইড আছে এটা পানির সাথে বিক্রিয়া করে, আগেই পড়ছি যে যদি বেশি পানির সাথে বিক্রিয়া করে তাহলে সেটা অর্থোবোরিক অ্যাসিড, কম পানির সাথে বিক্রিয়া করলে মেটাবোরিক অ্যাসিড। সো এখান থেকে জাস্ট আমরা একটু খেয়াল রাখবো। আর এই যে সেম বিক্রিয়া ঘটলো না, যা হলো আমাদের বোরন ঘটাইলো, এই সেম বিক্রিয়া আমাদের অ্যালুমিনিয়ামও ঘটাবে। সো আমরা এটা পড়ে নিব। এরপরে আসি গ্রুপ 14 এর মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী। এটারও ছক পড়া লাগবে না, আমরা ভিতরে জাস্ট কয়টা ইনফো খেয়াল রাখবো। সো প্রথমেই আসছে যে গ্রুপ 14 এর যে অধাতব মৌল কার্বন এবং সিলিকন এবং ধাতব মৌল স্ট্যানাম এবং লেড, এই 4টা মৌল তোমাদের খেয়াল রাখতে হবে যে এই 4টা মৌল গ্রুপ 14 এর অন্তর্ভুক্ত। সো কার্বন, সিলিকন, স্ট্যানাম এবং লেড বা প্লাম্বাম এই 4টা মৌল ক্লোরিন সহ উচ্চ তাপমাত্রায় চতুর্যোজ্যতা সহকারে সমযোজী টেট্রাক্লোরাইড গঠন করে। সো এই যে টেট্রাক্লোরাইড যে গঠন করে এটা কোন কোন মৌল গঠন করে, কার্বন, সিলিকন, স্ট্যানাম বা টিন, প্লাম্বাম বা লেড, এই 4টা মৌল হলো আমাদের টেট্রাক্লোরাইড গঠন করে। আর স্ট্যানাম অর্থাৎ টিন, প্লাম্বাম বা লেড অর্থাৎ এসএন আর পিবি এই দুইটার ডাইক্লোরাইড মোটামুটি আয়নিক হয়। এখান থেকে জাস্ট আমরা একটু খেয়াল রাখবো। এরপর অক্সিজেন সহ বিক্রিয়া। এইখানের মধ্যে দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কোনগুলো উভধর্মী অক্সাইড, একটা হলো স্ট্যানামের অক্সাইড আর একটা হলো লেডের অক্সাইড। এই দুইটা অক্সাইড হলো উভধর্মী। একটু আগে আমরা কি পেলাম বলতো, এই অ্যালুমিনিয়ামের অক্সাইডও উভধর্মী না, এটা হলো আমরা খেয়াল রাখবো যে এই 3টা অক্সাইড হলো উভধর্মী। বইয়ের মধ্যে আমরা সামনে আরও পাবো, বাট আপাতত এই 3টা খেয়াল রাখবো যে এই 3টা হলো উভধর্মী অক্সাইড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড তুমি অনুশীলনেও পাবা যে নিচের কোনটি উভধর্মী অক্সাইড। এরপর এখানে দেখো এই দুইটা আমি সংকেত দাগাইছি। এখান থেকে কেন দাগাইছি সংকেত, দেখো স্ট্যানেড মূলক যেটা আছে, স্ট্যানেড মূলক হলো SnO3 2-, প্লাম্বাইড মূলক হলো PbO2 2-। সো এই দুইটা মূলকের নাম জানার জন্য আমি এই দুইটা সংকেত দেখাচ্ছি। সো এই দুইটা সংকেত একবার দেখবা। এরপরে আসি যে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ যেটা আমি আসলে কোচিংয়ের পরীক্ষায় ভুল করছিলাম। আসলে আমি 2বার কোচিং করছিলাম, তো অর্থাৎ ফার্স্ট টাইমে অর্থাৎ যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমার বড় ভাইদের সাথে একবার কোচিং করছিলাম, সেকেন্ড ইয়ারে তো ফাইনাল একবার কোচিং করছিলাম। সো এই কারণে আমার আসলে ভুলের সংখ্যা অনেক বেশি। ফার্স্ট ইয়ারে যখন আমি কোচিং করছিলাম বড় ভাইদের সাথে, সো আমারগুলো খেয়ালও আছে যে কেন ভুল করছিলাম। সো এখানে একটা জিনিস দেখো যে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা তোমার খেয়াল থাকবে, বাট এই যে সিলিকন ডাইঅক্সাইড এটা হলো তোমার কঠিন পদার্থ। এটা কিন্তু অনেক সময় ভুল হবে। অনেক সময় মনে হবে যে সিলিকন ডাইঅক্সাইড এটা তো অক্সাইড, তার মানে এটা তো গ্যাস হবে, বাট আলটিমেটলি কিন্তু সিলিকন ডাইঅক্সাইড হলো কঠিন পদার্থ। কেন কঠিন পদার্থ এটা তোমার আসবে না, বলবে যে নিচের কোনটি কঠিন পদার্থ। সো সিলিকন ডাইঅক্সাইড হলো কঠিন পদার্থ। এরপর খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যে শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক কত, -56°C। কোচিংয়ের পরীক্ষায় তোমাকে এখান থেকে প্রশ্ন দিবে কীভাবে ওটা বলে দিচ্ছি। ড্রাই আইসের গলনাঙ্ক কত, এটা হলো কিন্তু -56°C। শুষ্ক বরফ, কঠিন কার্বন ডাইঅক্সাইড বা ড্রাই আইস, এটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া নেই ড্রাই আইস, বাট এটা আরেকটা নাম কিন্তু ড্রাই আইস। সো ড্রাই আইসের গলনাঙ্ক হলো -56°C। এরপর আসছে যে সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে, এটা হলো অনুশীলনী এমসিকিউ যে সিলিকন ডাইঅক্সাইড হলো পলিমার যৌগ বা দৈত্যাকার অণু গঠন করে। সো নিচের কোনটা হলো পলিমার যৌগ বা দৈত্যাকার অণু গঠন করে, সিলিকন ডাইঅক্সাইড। আর এটা লেস ইম্পর্টেন্ট, বাট তাও অনেক সময় কোচিংয়ের পরীক্ষা দিয়ে দেওয়া দেখে আমাদের জানতে হবে যে সিলিকন পরমাণু 4টি অক্সিজেন পরমাণুর সাথে এবং 1টি অক্সিজেন পরমাণু 2টা সিলিকন পরমাণুর সাথে যুক্ত হয়ে চতুস্তলিকাও গঠন সৃষ্টি করে, অর্থাৎ দৈত্যাকার অণু সৃষ্টি করে। আর এই যে দৈত্যাকার অণু সৃষ্টি করলো সিলিকন ডাইঅক্সাইড, এটার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুইটা খেয়াল রাখতে হবে। সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক কত, 1610, আর স্ফুটনাঙ্ক কত, 2230°C তাপমাত্রা। এরপরে আমরা যাই
হাইড্রাইড গঠন, এটা জাস্ট আমরা একবার রিডিং দিব। আর এই যে 4 নম্বর পয়েন্টটা, এটাও আমরা একবার রিডিং দিব যে উচ্চ তাপমাত্রার স্টিমের সাথে কার্বন সিলিকন এবং লেড বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা। অর্থাৎ যখন আমরা স্টিম বা পানির সাথে, যেটা আসলে উচ্চ তাপমাত্রা, তার সাথে যদি এই তিনটা বিক্রিয়া করে তাহলে হাইড্রোজেন গ্যাস পাবো। আর এইটার মধ্যে আরও ইম্পর্টেন্ট এমসিকিউ আসছে যে কার্বন টেট্রাক্লোরাইড ব্যতীত গ্রুপ 14 এর অন্যান্য সমযোজী হ্যালাইড এরা হলো আর্দ্র বিশ্লেষিত হয়। তাহলে কোনটা আর্দ্র বিশ্লেষিত হয় না, এটা হলো আলাদাভাবে খেয়াল রাখতে হবে, সেটা হলো কার্বন টেট্রাক্লোরাইড। জাস্ট এটুকুই খেয়াল রাখতে হবে, কোনগুলো হয় এটা জানা লাগবে না, তো কোনটা হয় না এটা হলো জানা গুরুত্বপূর্ণ। সো কার্বন টেট্রাক্লোরাইড হলো তোমার আর্দ্র বিশ্লেষিত হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ এদের ফাঁকা ডি অরবিটাল থাকে না। ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে এরা হলো আর্দ্র বিশ্লেষিত হইতে পারে না। পাশাপাশি কেন ফাঁকা ডি অরবিটাল গুরুত্বপূর্ণ ওটাও দেওয়া আছে যে ফাঁকা ডি অরবিটালের সাথে পানির অণুর অক্সিজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এটি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, এই জন্য তখন এরা আর্দ্র বিশ্লেষিত হইতে পারে। বাট কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন অথবা ক্লোরিন কারোই যেহেতু ফাঁকা ডি অরবিটাল নাই, তার মানে এটা আর্দ্র বিশ্লেষিত হইতে পারে না। ঠিক আছে, এরপরে আসি, সিলিকন কিন্তু আর্দ্র বিশ্লেষিত হইতে পারে। আর এবার আসছে গ্রুপ 15, নাইট্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় হলো তোমার কেবল NCl3 উৎপন্ন হয়, কিন্তু অন্যান্যগুলা হলো পেন্টাক্লোরাইড উৎপন্ন করতে পারে। তো এটা কিন্তু ট্রাইক্লোরাইড, আর অন্যগুলা কি উৎপন্ন করতে পারে? পেন্টাক্লোরাইড উৎপন্ন করতে পারে। কেন পারে? কারণ এদের হলো ডি অরবিটাল, ফাঁকা ডি অরবিটাল থাকে, যার কারণে এদের অষ্টক সম্প্রসারণ করতে পারে। এই জন্য অন্যগুলা হলো পেন্টাক্লোরাইড গঠন করতে পারলেও যেহেতু নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল নাই, তার মানে এরা পেন্টাক্লোরাইড তৈরি করতে পারে না, এরা সর্বোচ্চ ট্রাইক্লোরাইড বা এই NCl3 উৎপন্ন করতে পারে। আর খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যে নাইট্রোজেনের কয়টা অক্সাইড আর ফসফরাসের কয়টা অক্সাইড। নাইট্রোজেনের আছে হলো 5টা অক্সাইড এবং ফসফরাসের আছে হলো তোমার টোটাল 4টা অক্সাইড। এরপরে আসছে যে গ্রুপ 15 এর 6টা মৌল। কি কি এই 6টা মৌল আমাদেরকে খেয়াল রাখতে হবে? কিভাবে খেয়াল রাখতে হবে এটা বলে দিচ্ছি, যে নদীর পাড়ে আসো সবাই ম্যাচিং হবে। নদীর পাড়ে আসো সবাই ম্যাচিং হবে। সো এইভাবে খেয়াল রাখবা গ্রুপ 15 এই যে 6টা মৌল আছে এদের প্রতীকগুলো। আর এরা কি বলা হয় গ্রুপ 15 মৌল সমূহকে? নিক্টোজেন্স বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা পড়লাম কি বলতো, গ্রুপ 16 এর মৌলকে কি বলা হয়? চ্যালকোজেন বা আকরিক সৃষ্টিকারী বা ওর ফর্মিং। আর গ্রুপ 15 যে এই মৌলগুলো আছে এগুলোকে বলা হয় নিক্টোজেন্স বা শ্বাসরোধকারী। কারণ কি? কারণ গ্রুপ মৌলের এই যে গ্রুপ 15 এর যে প্রথম মৌল আছে নাইট্রোজেন, এটা হলো শ্বাসরোধকারী গ্যাস। ওকে, আর এই কারণেই এরা হলো নিক্টোজেন্স নামে পরিচিত। আচ্ছা, এরপরে আসি, এখন আসছি আমরা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে নিষ্ক্রিয় গ্যাসের পরে সবথেকে নিষ্ক্রিয় মৌল কোনটা? সেটা হলো নাইট্রোজেন। সো নিষ্ক্রিয় গ্যাসের পরে সবথেকে নিষ্ক্রিয় মৌল কোনটা? সেটা হলো নাইট্রোজেন। কেন নাইট্রোজেন? কারণ এটার যে 2p অরবিটাল আছে বা p অরবিটাল আছে, এটাতে কিন্তু 3টা ইলেকট্রন আছে, অর্থাৎ 3টা অর্ধপূর্ণ 2p অরবিটাল আছে দেখায়। এটা হলো সবথেকে স্থিতিশীল একটা মৌলের মধ্যে অন্যতম। সো এটাও কিন্তু নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। সো নাইট্রোজেন গ্যাস হলো নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। কেন হয়? কারণ এটার 3টা অর্ধপূর্ণ 2p অরবিটাল আছে। ইলেকট্রন বিন্যাস করলে এটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে আসি এই বিক্রিয়াগুলো তোমার লাগবে না, কারণ তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট। এরপর আসছে হলো কিছু হ্যালাইড। নাইট্রোজেনের যে হ্যালাইড আছে, এই নাইট্রোজেনের হ্যালাইডের মধ্যে ফ্লোরিনের সাথে যে হ্যালাইড গঠন করে, অর্থাৎ NF3 যেটা গঠন করে, সেটা হলো সুস্থিত অর্থাৎ স্থিতিশীল। বাকি যে হ্যালাইডগুলো গঠন করে এগুলো কিন্তু বিস্ফোরণ প্রবণ হয়। সো খুব ভালোভাবে খেয়াল রাখবা যে NF3 যেটা আছে এটা সুস্থিত, বাট আদার্স যে হ্যালাইড আছে এগুলো কিন্তু বিস্ফোরণ প্রবণ। এরপর আসছে যে ফসফরাস ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের সাথে ট্রাই হ্যালাইড বা পেন্টা হ্যালাইড গঠন করে, কিন্তু আয়োডিনের সাথে শুধুমাত্র ট্রাই হ্যালাইড গঠন করতে পারে, পেন্টা হ্যালাইড কিন্তু গঠন করতে পারে না। তো এখান থেকে জাস্ট এটা খুব ভালোভাবে খেয়াল রাখবা যে Pi5 গঠিত কিন্তু হয় না। ওকে, এরপর আসি অক্সাইড গঠন। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা কি পড়বো? একটু আগে পড়লাম না যে নাইট্রোজেনের 5টা অক্সাইড, ফসফরাসের 4টা অক্সাইড আছে। তো এখন ওগুলো সংকেত দেওয়া আছে। এর মধ্যে দেখো নাইট্রোজেনের যে প্রথম 2টা অক্সাইড আছে, অর্থাৎ নাইট্রাস অক্সাইড আর হলো নাইট্রিক অক্সাইড, এই 2টা সংকেত একটু আলাদাভাবে আমাদের খেয়াল রাখতে হবে। আদার্স সংকেতগুলো দেখো নামের সাথেই সংকেতের মিল আছে। ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড, দেখো টেট্রা মানে কি 4, অক্সাইড তাহলে অক্সিজেন কয়টা থাকবে? 4টা। ডাই নাইট্রোজেন, ডাই মানে কি 2টা, তাহলে নাইট্রোজেন কয়টা আছে? 2টা। এইভাবে দেখো আমাদের ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড, ডাই নাইট্রোজেন, নাইট্রোজেন আছে 2টা, অক্সাইড আছে হলো অক্সিজেন আছে হলো 5টা, তাহলে হবে কি পেন্টা অক্সাইড। সো দেখো সবগুলা নামই প্রায় আমাদের এই সংকেতের সাথে মিলে যাচ্ছে এইভাবে। বাট এই প্রথম 2টা একটু আলাদাভাবে খেয়াল রাখবা যে নাইট্রাস অক্সাইড কি N2O, নাইট্রিক অক্সাইড কি NO। এখন এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফো দেওয়া আছে যে N2O আর NO, অর্থাৎ এই যে প্রথম 2টা অক্সাইড পড়লাম না, এই 2টা হলো নিরপেক্ষ। ভেরি ইম্পর্টেন্ট। যে কোচিংয়ে পরীক্ষা দেওয়া করে এটা পাবাই যে নিচের কোন অক্সাইডটা নাইট্রোজেনের আমাদের নিরপেক্ষ, সেটা হলো কি N2O অর্থাৎ আর NO।
আর বাকি যে অক্সাইডগুলো আছে এগুলো অম্লধর্মী, অবশ্যই আমরা আগে থেকেই জানি অধাতুর অক্সাইড কি হয়, অম্লধর্মী হবে। আর এখানে দেখো যে ফসফরাসের যে একটা অক্সাইড আছে, ফসফরাস পেন্টা অক্সাইড, এ হলো পানির অণুর সাথে যখন বিক্রিয়া করবে তখন অ্যাসিড তৈরি করবে। যখন কম অণু পানির সাথে বিক্রিয়া করবে তখন মেটাফসফরিক অ্যাসিড অর্থাৎ HPO3 গঠন করবে। অধিক সংখ্যক পানির অণুর সাথে যখন বিক্রিয়া করবে তখন এটার নাম হয়ে যাবে অর্থাৎ অর্থোফসফরিক অ্যাসিড বা H3PO4, বা এটা আরেকটা নামও আছে সেম, ফসফরিক অ্যাসিড। সো এটা কিন্তু সংকেতগুলো আমাদেরকে কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই প্যারাটার সবগুলো যে সংকেত আছে এগুলো আমরা খেয়াল রাখবো। পাশাপাশি একটা ইম্পর্টেন্ট ইনফো কি, নাইট্রোজেনের যে প্রথম দুইটা অক্সাইড আছে যে দুটো বললাম N2O আর NO, এই দুইটা কিন্তু হলো আমাদের নিরপেক্ষ, বাকি সবগুলো অম্লধর্মী। ঠিক আছে, এরপরে আসি আমরা যে হেবার পদ্ধতি। হেবার পদ্ধতিতে কি উৎপন্ন করা হয়? অ্যামোনিয়া। এটা আমরা যদিও আমাদের আগের পড়া, বাট তাও একবার রিওয়াইন্ড করি। হেবার পদ্ধতিতে কি উৎপন্ন করা হয়? অ্যামোনিয়া। কোন কোন তাপমাত্রা ইউজ হয়, কোন চাপ ব্যবহার করা হয়, প্রভাবক কি, এগুলোও জানতে হবে। যে তাপমাত্রা কত, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চাপ কত, 200 ATM, প্রভাবক কি, লৌহ চূর্ণ বা ফেরাম। এই বিক্রিয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস দেখো, শ্বেত ফসফরাস, পড়ার টাইমে কিন্তু আমরা এটি স্কিপ করে যাই, বাট আমরা এটি স্কিপ করবো না। শ্বেত ফসফরাসের সংকেত কি? সেগুলো কি P4। এখান থেকে দুইভাবে প্রশ্ন দিবে। এক, শ্বেত ফসফরাসের সংকেত কি? P4 না P8 না P10 না P12 বা P2, কোনটা? অ্যান্সার কি? P4। P4 হলো শ্বেত ফসফরাস। আর P4 এর বর্ণ কি? সাদা। এইটা হলো আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো যে P4 হলো শ্বেত ফসফরাস। এখান থেকে আর একটা MCQ আসে, বলতো কি? সেটা হলো ফসফরাস কি রূপে থাকে? P4 রূপে থাকে না P8 রূপে থাকে না P6 রূপে থাকে না P2 রূপে থাকে? অ্যান্সার কি? P4 রূপে থাকে, অর্থাৎ শ্বেত ফসফরাস রূপে থাকে। আর এখানে দেখো এই যে ফসফিন, আমরা পড়ার টাইমে অনেক সময় এটা স্কিপ করে যাই। ফসফিনে কিন্তু সংকেত দেওয়া আছে। অ্যামোনিয়া ঠিক আছে, অ্যামোনিয়া জানি NH3, আর PH3 এর নাম কি এটা অনেক সময় স্কিপ করে যায়। সো PH3 কে কি বলা হয়? ফসফিন। সো NH3 এবং PH3 উভয় ক্ষারধর্মী, কিন্তু NH3 হলো বেশি ক্ষারধর্ম প্রদর্শন করা, অর্থাৎ এটা হলো বেশি ক্ষারধর্মী। তোমাকে জাস্ট এতটুকু জানতে হবে যে PH3 হলো বেশি ক্ষারধর্মী। এখান থেকে যদি ব্যাখ্যাটা আসে, ব্যাখ্যাটা একবার রিডিং দিবা, বাট মেডিকেল ভর্তি পরীক্ষা যদি MCQ আসে, তোমাকে যদি আসে তাহলে বলবে যে কোনটা অধিক ক্ষারধর্ম প্রদর্শন করে, সেটার অ্যান্সার কি? NH3। আর দেখো NH3 যে কেন ক্ষারধর্ম প্রদর্শন করে, এই দুটো আমরা একটু রিডিং দিয়ে দেবো। এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্টে অনেক সময় ঢাবিতে যে রিটেন হয়, রিটেনেও তো যেহেতু এগুলো আসে, সো আমরা রিডিং দিলে ধরো যে বাই এনি চান্স যদি চান্স মিস যায় তাহলে যেন আমরা পিছিয়ে না যাই। সো এখান থেকে আমরা এই দুইটা কারণ যে আছে কেন বেশি ক্ষারধর্ম প্রদর্শন করে, এই দুইটা কারণ পড়ে ফেলবো। এরপর আসি, দেখো এই প্রশ্নের মধ্যেই অর্থাৎ হেডলাইনের মধ্যে কিন্তু একটা MCQ দেওয়া আছে যে NF3 ব্যতীত নাইট্রোজেন এবং ফসফরাসের অন্যান্য হ্যালাইড পানির সংস্পর্শে আদ্র বিশ্লেষিত হয়। এটা অবশ্য খুব ইজি বা বেসিক দিয়েই আসলে অ্যান্সার করা যায়। দেখো আমরা একটু আগেই বললাম না, কোনো যৌগ যখন আদ্র বিশ্লেষিত হবে তখন ওর যে কোনো একটা মোলের ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। দেখো নাইট্রোজেন বা ফ্লোরিন কারো কিন্তু ফাঁকা ডি অরবিটাল নাই, ইলেকট্রন বিন্যাস করে দেখো। সো দেখবা এই জন্য NF3 কিন্তু আদ্র বিশ্লেষিত হয় না। বাকি যে হ্যালাইডগুলো আছে, এই বাকি হ্যালাইডের হ্যালোজেন মৌলগুলোর ফাঁকা ডি অরবিটাল আছে, এই জন্য ওগুলো হলো আদ্র বিশ্লেষিত হয়। সো NF3 হলো আদ্র বিশ্লেষিত হয় না। বাকি যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা জাস্ট একবার রিডিং দিবা, বাট MCQ আসার মতো তেমন কোনো ইনফো নাই। এরপরে আসি আমরা পি ব্লকের গ্রুপ 16। এখন আমরা আগেই বলছি গ্রুপ 16 মৌলগুলো আমরা মুখস্থ রাখবো। সো গ্রুপ 16 যে 4টা মৌল আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, এই 4টা মৌল জাস্ট খেয়াল রাখবো। সেগুলো কি কি? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম আর হলো টেলুরিয়াম। আর এরা কি? আগে থেকেই বলছি যে এরা হলো চ্যালকোজেন্স বা আকরিক উৎপন্নকারী বা ওর ফর্মিং। আর এদের কিছু রাসায়নিক ধর্ম বলে আমরা সামনে পাবো, বাট অধিক জেনে নেওয়ার মধ্যে দেখো আমাদের কিন্তু কয়েকটা তড়িৎ ঋণাত্মকতা দেওয়া আছে, কয়েকটা মৌলের, এগুলো কিন্তু জানতে হবে। সামনে আরও কয়েকটা মৌলের মুখস্থ রাখতে হবে, বাট এই কয়েকটা যেহেতু এখানে দেওয়া আছে, ইম্পর্টেন্ট জিনিস তো দুইবার পড়লে লস নাই। সো আমরা এখান থেকে এই যে 3টা মৌলের যে তড়িৎ ঋণাত্মকতার মান দেওয়া আছে, এই 3টা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান আমরা খেয়াল রাখবো। আর এখানে একটা দেখো যে অক্সিজেন ফ্লোরাইড এবং ক্লোরিন অক্সাইড, এই যে দুইটা যৌগ গঠন হতে হয়, এখানে অক্সিজেনের হাইব্রিডাইজেশন বা সংকরণটা কি? সেটা হলো sp3। এখন হাইব্রিডাইজেশন বা সংকরণ কিভাবে নির্ণয় করা হয় এটা যদিও একটু পরের পড়া, তাও এখন থেকে জাস্ট একবার রিডিং দিলাম। যখন আমরা একবার অধ্যায়টা পড়ার পর যখন আবার রিডিং দেবো তখন আমাদের ব্রেন এমনি দেখার সাথে সাথে বলে দিবে যেটাতে কি হাইব্রিডাইজেশন বা সংকরণ ঘটতেছে। সো আপাতত এটা জানবো, এই যে অক্সিজেন ফ্লোরাইড আর এই যে ক্লোরিন অক্সাইড, এখানে sp3 সংকরণ ঘটে কার? অক্সিজেনের। আর এখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি দেওয়া আছে, দেখো এই যে অক্সিজেন ফ্লোরাইড অর্থাৎ OF2 গঠিত হয়, কিন্তু OF4 বা OF6 কিন্তু আমাদের গঠিত হয় না। সো খুব ভালোভাবে খেয়াল রাখবা যে OF2 শুধুমাত্র গঠিত হয়, কিন্তু OF4 বা OF6 গঠিত হয় না। ওকে, এরপর হাইড্রাইড গঠন এবং হাইড্রাইডের বৈশিষ্ট্য, এগুলো একবার রিডিং দিয়ে দিবা, ঠিক আছে? তেমন কোনো ইম্পর্টেন্ট ইনফো নাই, বাট পুরো যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো রিডিং দিয়ে দিবা। ওকে, আচ্ছা এরপরে আমরা আসি
এর মধ্যে দেখো হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইডের সংকেতটা আমরা মানে অহরহ দেখি, বাট এটা কি ধর্মী এটা কিন্তু বইয়ের মধ্যে এখানে দেওয়া আছে চিপার মধ্যে। এটা জানতে হবে যে হাইড্রোজেন পার অক্সাইড হলো একটা অম্লধর্মী। আগে দেখেই জানি যে হাইড্রোজেন সালফাইড হলো দুর্বল অ্যাসিড, আর পানি হলো কি প্রশম যৌগ। এখান থেকে আমরা জাস্ট এতটুকুই পড়বো। এরপর অক্সিজেনের সাথে যদি তুমি ধাতু সমূহকে উত্তপ্ত করো তাহলে ধাতব অক্সাইড উৎপন্ন হবে, আর সালফার আর ধাতুর মিশ্রণকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে ধাতব সালফাইড উৎপন্ন হবে। এখান থেকে জাস্ট আমরা এইটুকু খেয়াল রাখবো। আর এখান থেকে দেখো আমরা শুধু সংকেতগুলো জানবো। সংকেতগুলো কি কি? এক হলো সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিডের সংকেত কি H2SO3, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি H2SO4। আর এই যে সেলেনাস অ্যাসিড এটা কিন্তু আমরা স্কিপ করে যাই, সেলেনাস অ্যাসিডের সংকেতটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হলো কি H2SeO3। সো এই সংকেতটা হলো আমরা ভালোভাবে খেয়াল রাখবো। এখন এই দেখো মনোহ্যালাইড, ডাইহ্যালাইড, টেট্রাহ্যালাইড, হেক্সাহ্যালাইড, এই সংকেতগুলো আমাদের জানা লাগবে। আর কে গঠন করে ওটা জানা লাগবে, সেটা হলো সালফার। সালফারের সাথে হ্যালোজেন সমূহ যখন বিক্রিয়া করে তখন সমযোজ্যতায় মনোহ্যালাইডও গঠন করতে পারে, ডাইহ্যালাইডও গঠন করতে পারে, টেট্রাহ্যালাইডও গঠন করতে পারে, হেক্সাহ্যালাইডও গঠন করতে পারে। দেখো সবগুলোতে কিন্তু সালফার একটা আছে, আর এদের নামের সাথে যতগুলো নামে জয়টা হলো আমাদের হ্যালাইডের সংখ্যা বলা আছে, সংকেতেও কিন্তু 6টাই করে হ্যালাইড আছে। হেক্সা মানে 6, দেখো হ্যালোজেন আছে হলো 6টা, টেট্রাহ্যালাইড অর্থাৎ 4টা হ্যালোজেন, না হ্যালোজেন আছে কয়টা 4টা, ডাইহ্যালাইড অর্থাৎ 2টা হ্যালোজেন, দেখো হ্যালাইড কয়টা আছে 2টা। এখন শুধুমাত্র মনোহ্যালাইডটা ব্যতিক্রম, মনোহ্যালাইডে দেখো 2টাই হলো 2টা করে দেওয়া আছে, অর্থাৎ সালফারও 2টা আছে, ফ্লোরিন ক্লোরিন অর্থাৎ হ্যালোজেন যেটা আছে ওটা কিন্তু 2টা করে আছে। সো আমরা এখান থেকে সংকেতগুলো খেয়াল রাখবো, পাশাপাশি কে গঠন করে, অর্থাৎ সমযোজ্যতায় যে মনোহ্যালাইড, ডাইহ্যালাইড, টেট্রাহ্যালাইড এগুলো গঠন করে কে, সালফার। আচ্ছা, এরপরে আমরা আসি এই যে আমাদের ভৌত ধর্মের মধ্যে, অর্থাৎ ভৌত অবস্থা কি কি হ্যালোজেন মৌলগুলো যেগুলো আছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, যত আমরা নিচের দিকে যাব একই গ্রুপে যত নিচে যাব তত কিন্তু আমাদের পারমাণবিক ভর বৃদ্ধি হচ্ছে। সো পারমাণবিক ভর যত বৃদ্ধি পাবে তত ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তত বেশি হবে। সো এই কারণে আমাদের আয়োডিন হয় হলো কঠিন পদার্থ, ব্রোমিন হয় তরল, ক্লোরিন আর ফ্লোরিন 2টাই হলো গ্যাস, আর অ্যাস্টাটিন যেটা হলো সবার নিচে আছে অর্থাৎ আয়োডিনের নিচে, সেটাও কিন্তু একটা কঠিন পদার্থ। সো খুব ভালোভাবে খেয়াল রাখবা যে ব্রোমিন কিন্তু তরল, এইটা হলো আমরা সবসময় ভুল করি। কারণ আমাদের এমনি ইন জেনারেল খেয়াল থাকে যে আমরা যে খাবার লবণটা খাই সেখানে আয়োডিন আছে, আয়োডিন যেহেতু আছে তার মানে এটা হবে কঠিন পদার্থই হবে। ব্রোমিনটার ক্ষেত্রে আমরা সময় ভাবি যে ব্রোমিনও মনে হয় গ্যাসীয় পদার্থ, বাট ব্রোমিন কিন্তু তরল। সো এটা একটু ভালোভাবে মুখস্থ রাখবা যে ব্রোমিন হলো তরল, আয়োডিন হলো কঠিন, অ্যাস্টাটিনও কঠিন, আর ফ্লোরিন এবং ক্লোরিন এই 2টা হলো গ্যাস। আর তারপর আসছে যে হ্যালোজেন মৌলসমূহ যেগুলো আছে, হ্যালোজেন মৌলসমূহ হলো শক্তিশালী জারক। শক্তিশালী জারক বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ এরা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ জারকের কাছে ইলেকট্রন গ্রহণ করা। হ্যালোজেন মৌল যেগুলো আছে এগুলো হলো খুবই বেশি ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয়, অর্থাৎ এরা ইলেকট্রন গ্রহণ করতে খুবই আগ্রহী হয়, এই জন্য এরা হলো শক্তিশালী জারক। আর এখানে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে, যেটা তুমি যেই কোচিংয়ে পরীক্ষা দাও না কেন একটা পাবাই, যে নিচের কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক সক্রিয় অধাতব মৌল, সেটা হলো কি, সেটা হলো ফ্লোরিন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক অর্থাৎ এর তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি, যেটা আমরা এর আগে পাইছি সেটা হলো কত 4, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি। আর সক্রিয়, এরা বিক্রিয়া খুবই সক্রিয়, আর অধাতব মৌল, ফ্লোরিন তো অধাতু অর্থাৎ ধাতু তো না। সো এটা হলো আমরা খেয়াল রাখবো। এরপর আসি আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন যৌগ বলতে কি বোঝায়, যখন একটা কম তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন বেশি তড়িৎ ঋণাত্মক হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে তখন একটা আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করবে, অর্থাৎ একটা যৌগে 2টা হ্যালোজেন থাকবে। সো এই হ্যালোজেন বা আন্তঃহ্যালোজেন যৌগ এইগুলার সংকেতগুলো খেয়াল রাখতে হবে, যে আয়োডিন পেন্টাফ্লোরাইড এবং আয়োডিন হেপ্টাফ্লোরাইড, তাহলে কে কে গঠন করতেছে, ফ্লোরিন আয়োডিনের সাথে বিক্রিয়া করে এগুলো গঠন করতেছে। সো আন্তঃহ্যালোজেন যৌগ কোনগুলা, একটা হলো আয়োডিন পেন্টাফ্লোরাইড আর একটা হলো আয়োডিন হেপ্টাফ্লোরাইড, এইটুকু আমরা খেয়াল রাখবো। এরপর যে বিক্রিয়াটা আছে, বিক্রিয়ার যে ছকটা দেওয়া আছে এই ছকটা আমাদের লাগবে না, কারণ কি আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তো না, সব বাঁচে গেছি। এরপর আসছে যে হাইড্রো অ্যাসিডের আমাদের অম্লধর্মিতা নিয়ে একটা প্যারা, এখান থেকে তোমাকে শুধু জাস্ট ক্রমটা খেয়াল রাখতে হবে। আমরা রাসায়নিক পরিবর্তনই পড়ে আসছি না, হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে যেই অ্যানায়নের বা যার অ্যানায়নের আকার বড় সেই অ্যাসিড বেশি তীব্রতর হয়। সো এখানে দেখো আয়োডাইড আয়ন যেটা আছে, অর্থাৎ এই যে অ্যানায়নটা আছে এর আকার যেহেতু বড়, তার মানে এই হাইড্রোজেন আয়োডাইডই হলো সব থেকে শক্তিশালী অ্যাসিড। আর ব্রোমিন কি তার থেকে একটু কম, ক্লোরিন কি তার থেকে কম, আর ফ্লোরিন যে আয়নটা আছে এটা কি সব থেকে কম। সো সব থেকে শক্তিশালী হলো হাইড্রোজেন আয়োডাইড। সো কেন, কারণ এর অ্যানায়ন বা আয়োডিন যে আয়নটা আছে এটার আকার হলো সব থেকে বেশি। সো এই সিরিয়ালটা আমরা হলো খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে আসি অসামঞ্জস্যতা বিক্রিয়া। এখান থেকে খুবই একটা ইম্পর্টেন্ট ইনফো আছে, যে ক্লোরিন হলো জারক এবং বিজারক উভয় রূপেই ক্রিয়া করে। ইন জেনারেল আমরা জানি কি, একটু আগে বললাম যে কি হ্যালোজেন মৌলসমূহ কিন্তু আমাদের তীব্র জারক,
বাট এই যে ক্লোরিন আছে এ জারক এবং বিজারক উভয় রূপে ক্রিয়া করে। কারণ কি? কারণ এরা অসামঞ্জস্যতা বিক্রিয়া দেয়। সো অসামঞ্জস্যতা বিক্রিয়া কে দেয়? সেটা হলো ক্লোরিন। আর ক্লোরিনের অসামঞ্জস্যতা বিক্রিয়া মানে কি? যখন একটা জারণ বিজারণ বিক্রিয়ায় একই মৌলের একই সাথে জারণ একই সাথে বিজারণ দুইটাই ঘটবে, তখন সেটা হলো অসামঞ্জস্যতা বিক্রিয়া। সো এখান থেকে আমরা জানবো যে ক্লোরিন হলো জারক এবং বিজারক উভয় রূপে ক্রিয়া করে, আর কোনটা অসামঞ্জস্যতা বিক্রিয়া দেয় সেটা হলো কি? ক্লোরিন। আচ্ছা, এরপরে আসি আমরা যে পি ব্লকের গ্রুপ 18 মৌলসমূহের রাসায়নিক ধর্ম। অর্থাৎ এই যে গ্রুপ 18 যে জেনন আছে এ কিন্তু শুধুমাত্র ফ্লোরিনের সাথে বিক্রিয়া করতে পারে। গ্রুপ 18 কোনো মৌলই আসলে কারোর সাথে বিক্রিয়া করে না, বাট জেনন হলো ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি কি গঠন করে আর এদের তাপমাত্রা আর প্রভাব দুইটাই খেয়াল রাখতে হবে। দেখো, যখন আমার এই জেনন হলো দুইটা ফ্লোরিনের সাথে যুক্ত হচ্ছে তখন হলো 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিকেল প্রভাবক ব্যবহৃত হচ্ছে। যখন 4টা আর যখন 6টা ফ্লোরিনের সাথে যুক্ত হচ্ছে তখন কিন্তু চাপ লাগতেছে, অর্থাৎ 6 ATM চাপ, সেকেন্ডটারও ক্ষেত্রে 6 ATM চাপ। শুধুমাত্র দুইটা ফ্লোরিনের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু চাপ লাগতেছে না। তো এখান থেকে আমরা এই বিক্রিয়াটা একটু দেখব, তাপমাত্রাটা খেয়াল রাখবো, চাপ কখন কখন লাগতেছে, কত লাগতেছে ওটাও খেয়াল রাখবো, আর প্রবাহ কি? নিকেল। তো এটা খুব ভালোভাবে আমরা মুখস্থ করব। এরপর দেখো যে কখন কোন সংকরায়ন ঘটে জেননের। তো এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি, দেখো আমরা তো পরীক্ষার হলে বের করতে পারলে একটু সময় লাগবে বেশি, বাট আমাদের যেহেতু 55 মিনিটে 100টা দেখাইতে হবে, একটু মনে রাখলে একটু সুবিধা বেশি না? তো আমি তোমাদের একটা টেকনিক শিখাই দিচ্ছি, এই টেকনিকটা মনে রাখলে তুমি খুব ইজিলি কিন্তু এই জেনন যে ফ্লোরাইডগুলো আছে, জেননের যে ফ্লোরাইড, এটার কোনটাতে জেননের সংকরায়ন কি ইজিলি বলতে পারবা। সো দেখো, যখন জেনন ডাইফ্লোরাইড গঠিত হচ্ছে তখন এর যে সংকরায়ন হচ্ছে সেটা কি? sp3d। তুমি এটা খেয়াল রাখলাম। যখন জেনন টেট্রাফ্লোরাইড গঠন হচ্ছে, অর্থাৎ যখন এর যোজনী 4, তখন ডি অরবিটাল আরেকটা বাড়ে যাবে, তখন কি হবে? sp3d2। যখন এর জেননের যোজনী হয়ে যাবে 6, অর্থাৎ জেনন হেক্সাফ্লোরাইড গঠন করবে, অর্থাৎ ZeFe6 গঠন করবে, তখন এর যোজনী বা এর সংকরায়ন কি হবে? sp3d3। আর যখন এর যোজনী হয়ে যাবে 8, তখন এর সংকরায়ন কি হবে? sp3d4। অর্থাৎ প্রতিবার একটা করে ডি অরবিটাল বাড়ে যাচ্ছে। তুমি জাস্ট খেয়াল রাখো, ডাইহ্যালাইড যখন গঠন করবে তখন হচ্ছে কি? sp3d। যখন যোজনী 4 হয়ে যাচ্ছে তখন একটা ডি অরবিটাল বাড়ে যাচ্ছে, sp3d2। যখন 6 যোজনী হচ্ছে তখন আরেকটা অরবিটাল বাড়ে যাচ্ছে, অর্থাৎ sp3d3। যখন 8 হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? আরও একটা বাড়ে যাচ্ছে, অর্থাৎ sp3d4। আর এখান থেকে তোমাকে এই যে প্রতিটার আকারটা জানতে হবে, ঠিক আছে? অনেক সময় এটা স্কিপ করে যাই, বাট আপাতত আমরা এই যে সিকিউ টপিকটা ছিল আমাদের এইচএসসি, এখান থেকে জাস্ট আমরা জানবো জেনন কার সাথে বিক্রিয়া করে? ফ্লোরিনের সাথে। তাপ কত, চাপ কত, প্রভাবক কি, আর সাথে কোন কোন সময় সংকরায়ন কি, এই টেকনিক দিয়ে খেয়াল রাখবো, তাহলে ইজি হবে। আর পাশাপাশি চিত্রের মধ্যেই না এদের আকারগুলো দেওয়া আছে, এই আকারগুলো আমাদের লাগে কবি স্যারের অনুশ্রেণীতে আমরা এই রিলেটেড প্রশ্ন পাবো। সো এই আকারগুলো আমরা হলো খেয়াল রাখবো, ঠিক আছে? এরপরে আমরা আসি অবস্থান্তর সিরিজ। 3D ব্লক মৌল যেগুলো আছে এটা হলো প্রথম অবস্থান্তর সিরিজ, 4D হলো দ্বিতীয় অবস্থান্তর, 5D হলো তৃতীয় অবস্থান্তর, 6D হলো চতুর্থ অবস্থান্তর, অর্থাৎ সিরিয়ালি, অর্থাৎ 3D থেকে শুরু হয়েছে প্রথম, তারপরে সিরিয়ালি বাড়তেছে। এখন এদের যে লিমিটটা আছে এই লিমিটটা আমরা খেয়াল রাখবো, অর্থাৎ কত থেকে কত। যেমন ধরো যে 3D ব্লক মৌল কি? প্রথম অবস্থান্তর সিরিজ, এটা কত থেকে কত? স্ক্যানেডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। 4D ব্লক মৌল বা দ্বিতীয় অবস্থান্তর সিরিজ যেটা আছে এটা কত থেকে কত? ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত। পাশাপাশি এদের পারমাণবিক সংখ্যাগুলো আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? এরপর আমরা আসি যে ডি ব্লক মৌলসমূহের সাধারণ ধর্মাবলী। এখন এখান থেকে এই যে 1 নম্বর পয়েন্টটা আছে না ভাইয়া, এই 1 নম্বর পয়েন্টের মধ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফো দেওয়া আছে। কি ইনফো দেওয়া আছে? স্ক্যানেডিয়ামের ঘনত্ব হলো সব থেকে কম আর ইরিডিয়ামের ঘনত্ব হলো সব থেকে বেশি। স্ক্যানেডিয়ামের ঘনত্ব কত, ইরিডিয়ামের ঘনত্ব কত, এই দুইটা ঘনত্ব তোমাকে খেয়াল রাখতে হবে। বাট এই যে অসমিয়ামের ঘনত্ব কত, এটা কিন্তু তোমার খেয়াল রাখা লাগবে না। তুমি জাস্ট জানলা যে স্ক্যানেডিয়ামের ঘনত্ব হলো সব থেকে কম, ইরিডিয়ামের ঘনত্ব সব থেকে বেশি, আর দুইটার ঘনত্বের মানটা জানবা, ঠিক আছে? এই 1 নম্বর পয়েন্টটা খুব ভালোভাবে আমরা খেয়াল রাখবো। এরপর দেখো 2 নম্বর পয়েন্টটা, এদের যে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকে, শুধুমাত্র গ্রুপ 12 বাদে, গ্রুপ 12 ডি অরবিটাল পূর্ণ থাকে, এদের মধ্যে প্রায় সব মৌলই হলো পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি কি? সেটা হলো জিঙ্ক এবং ক্যাডমিয়াম। এরা ডি ব্লক মৌল হলেও এরা পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় না। এদের স্থির যোজনী কত? 2। কিন্তু গ্রুপ 12 এর এই যে হাইড্রোজিনাম বা Ag যেটা আছে, যেটা হলো পারদ, এর হলো যোজনী 1 আর 2। এখান থেকে আমরা কি খেয়াল রাখবো? প্রথম হলো গ্রুপ 12 মৌল কোনগুলা? একটা হলো জিঙ্ক, ক্যাডমিয়াম, আর একটা হলো হাইড্রোজিনাম বা পারদ। এর মধ্যে ব্যতিক্রম কোনটা? অর্থাৎ পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় না কে? জিঙ্ক আর ক্যাডমিয়াম। যা দেখায় কে? হাইড্রোজিনাম বা পারদ, এর যোজনী কত? 1 আর 2।
খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এই ব্যতিক্রমগুলাই কিন্তু কোচিংয়ের পরীক্ষায় বেশি করে তুলে দেয়। ইভেন তুমি অনুশীলনীতেও কিন্তু পাবা যে নিচের কোনটা পরিবর্তনশীল জানার অবস্থা দেখায় না, সেটা কি জিঙ্ক আর ক্যাডমিয়াম। এরপর দেখো 6 নাম্বার এবং 7 নাম্বার পয়েন্টটা। দেখো 6 নাম্বার পয়েন্টে কি বলছে যে ডি ব্লক মৌলের আয়নীকরণ শক্তি এস ব্লক মৌল অপেক্ষা বেশি হয়। আয়নীকরণ শক্তি এস ব্লক মৌল অপেক্ষা বেশি হয়। আমরা কি জানি এস ব্লক মৌলগুলো একদম পর্যায় সারণীর শুরুতে থাকে, ডি ব্লক মৌলগুলো কি পর্যায় সারণীর একদম শেষে থাকে। অর্থাৎ বাম থেকে আমরা ডানে যাচ্ছি, যত আমরা ডান দিকে যাচ্ছি তত কি আকার ছোট হয়ে আসতেছে না? আকার ছোট হইলে কি ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, যার কারণে তুমি যখন ওখান থেকে একটা ইলেকট্রন বের করতে চাবা তখন এখানে তো অনেক বেশি শক্তি লাগবে, যার কারণে আয়নীকরণ শক্তিও হবে বেশি। এই জন্য এস ব্লক মৌল অপেক্ষা বেশি, কিন্তু পি ব্লক মৌল অপেক্ষা কম। পি ব্লক হলো আমরা তড়িৎ ঋণাত্মক অধাতু, অর্থাৎ এরা ইলেকট্রন গ্রহণে বেশি আগ্রহী। তখন যখন যারা ইলেকট্রন গ্রহণে আগ্রহী তাদের থেকে যখন তুমি একটা ইলেকট্রন বের করে নিতে চাবা তখন কিন্তু শক্তি আরও বেশি লাগবে। সো এই জন্য এরা হলো পি ব্লক অপেক্ষা কম। অর্থাৎ আমাদের পি ব্লকের আয়নীকরণ শক্তি হবে বেশি, কিন্তু ডি ব্লকের আয়নীকরণ শক্তি হবে কম। এরপর দেখো 7 নাম্বার পয়েন্টটা আমরা পড়বো যে ডি ব্লক মৌল হলো তড়িৎ ঋণাত্মক ধাতব মৌল, বাট এদের তড়িৎ ধনাত্মকতা এস ব্লক মৌল অপেক্ষা কম। ওই সেম, অর্থাৎ আমরা যতই ডানের দিকে যাব, যেহেতু ডি ব্লক মৌলগুলো ডানের দিকে অবস্থিত, আমাদের কি আকার তত হ্রাস পাবে। আকার হ্রাস পাওয়ার কারণে কি হবে, যখন তুমি এখান থেকে একটা ইলেকট্রন বের করতে যাবা তত শক্তি বেশি লাগবে, অর্থাৎ এদের তড়িৎ ধনাত্মকতা অর্থাৎ ক্যাটায়নে পরিণত হওয়ার যে প্রবণতা এটা কিন্তু কম হবে। তার মানে এস ব্লকগুলো হলো বেশি সক্রিয় আর বেশি তড়িৎ ধনাত্মক, ডি ব্লক হলো আমাদের একটু কম। সো এই 6 আর 7 নাম্বার পয়েন্টটা বোঝাচ্ছিল। আর এই যে দেখো আমাদের 8 নাম্বার পয়েন্টটা যে ডি ব্লকের মৌলসমূহ প্যারাম্যাগনেটিক অর্থাৎ চুম্বক দ্বারা আকর্ষিত হয়। প্যারাম্যাগনেটিক মানে হলো চুম্বক দ্বারা আকর্ষিত হয়, ডায়াম্যাগনেটিক মানে হলো চুম্বক দ্বারা বিকশিত হয়, ফেরোম্যাগনেটিক মানে হলো আমাদের এই যে প্যারাম্যাগনেটিক যে ধর্মটা আছে এটারই চূড়ান্ত রূপ। অর্থাৎ এরা হলো তোমার চুম্বকে পরিণত করতে পারে, এক চুম্বক দ্বারা আকর্ষিতও হয়, চুম্বকে পরিণতও হইতে পারে। সো প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক এদের সংখ্যাগুলো জানলাম। এদের মধ্যে ডি ব্লক মৌল যেগুলো আছে এরা হলো প্যারাম্যাগনেটিক। কেন? কারণ এদের বিজোড় ইলেকট্রন আছে। এস ব্লক মৌলগুলো হলো তোমার ডায়াম্যাগনেটিক, অর্থাৎ এরা চুম্বক দ্বারা বিকর্ষিত হয়। কেন? কারণ এস ব্লক মৌলের কিন্তু হলো কি কোনো বিজোড় ইলেকট্রন নাই। ওকে, আর এই যে আমাদের এখানে দুটা উদাহরণ দেওয়া আছে আয়রন এবং কোবাল্ট, আমরা সামনে আরও পাবো, সেটা আরেকটা আছে সেটা হলো নিকেল। এই আয়রন, কোবাল্ট এবং নিকেল এই তিনটা হলো ফেরোচুম্বক, অর্থাৎ এদেরকে চুম্বকে পরিণত করা যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসি যে আবার অবস্থান্তরমূলক নয় কোনটা, স্ক্যানেডিয়াম এবং জিঙ্ক, যেটা আমরা আগে পড়ছি। এখান থেকে তেমন কোনো কিছু নাই। অবস্থান্তরমূলক কাকে বলে এগুলো আমাদের আগের পড়া। এরপর আসছে ধাতব বন্ধন। সো এখানের মধ্যে দেখো যে ধাতুর গলনাঙ্ক নির্ভর করে কিসের উপর, ধাতব বন্ধনের শক্তি মাত্রার উপরে। আর ধাতব বন্ধনের যে শক্তি মাত্রা এটা কিসের উপর নির্ভর করে, খুবই গুরুত্বপূর্ণ, যে বিজোড় ইলেকট্রন সংখ্যার উপরে। যার বিজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি তার ধাতব ধর্ম তত বেশি, আর যার ধাতব ধর্ম যত বেশি সে তার গলনাঙ্ক হবে তত বেশি, স্ফুটনাঙ্ক হবে তত বেশি। সো এখান থেকে একটা জিনিস দেখো, আমরা এই প্যারা থেকে প্রতিটা কিন্তু গলনাঙ্ক আমরা খেয়াল রাখবো না, আমরা জাস্ট এখান থেকে একটা জিনিস জানবো যে জিঙ্কের যে হলো আমাদের সব থেকে কম গলনাঙ্ক বিশিষ্ট ধাতু, আর ভ্যানেডিয়াম যেটা আছে এর গলনাঙ্ক হলো সব থেকে বেশি। ওকে, আর বাকি যেগুলো আছে এগুলো আমরা জাস্ট খেয়াল রাখবো না, আমরা শুধু খেয়াল রাখবো জিঙ্কের হলো সব থেকে কম, ভ্যানেডিয়ামের ঘনত্ব ভ্যানেডিয়ামের যে গলনাঙ্ক আছে এটা হলো সব থেকে বেশি। এখান থেকে জাস্ট এইটুকুই পড়বো। আর তারপর এই যে এই লাইনটুকু আছে আমরা যেটা আগেই পড়লাম যে যখন বিজোড় ইলেকট্রন থাকবে একমুখী স্পিনযুক্ত তখন সেখানে হলো ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক থাকবে। আর চৌম্বক ভ্রামকের এই যে সূত্রটা এটা খেয়াল রাখতে হবে, ইটা ইকুয়াল টু কিউ ক্রস আর বা কিউ ইন্টু আর। আর এই জন্য এরা চৌম্বক ধর্ম প্রকাশ করে। আর বিপরীত স্পিনের যুগলবদ্ধ ইলেকট্রনে কোনো ম্যাগনেটিক মোমেন্ট থাকে না, অর্থাৎ এরা হলো পারস্পরিক বিপরীত হয়, এই জন্য এদের কোনো ম্যাগনেটিক মোমেন্ট থাকে না। এটা এখান থেকে জাস্ট আমরা এইটুকু পড়বো। এরপরে আমরা আসি এই যে আবার পাইলাম খুবই গুরুত্বপূর্ণ যে আয়রন, কোবাল্ট এবং নিকেল এই তিনটা কি ফেরোম্যাগনেটিক। এটা তুমি অনুসারে এমসিকিউতে পাবা যে নিচের কোনটি হলো ফেরোম্যাগনেটিক। খুব ভালোভাবে খেয়াল রাখবে যে আয়রন, কোবাল্ট এবং নিকেল এই তিনটা হলো ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক মানে কি, ফেরোম্যাগনেটিক পদার্থকে চুম্বকে পরিণত করা যায়, মূলত প্যারাম্যাগনেটিক ধর্মের চূড়ান্ত রূপই হলো তোমার ফেরোম্যাগনেটিক। এরপর আসলে ডায়াম্যাগনেটিক। আমরা আগে বললাম না যেসব পরমাণু বা আয়নে ইলেকট্রন যুগলবদ্ধ থাকে সেগুলোই হলো তোমার কি ডায়াম্যাগনেটিক, অর্থাৎ এদের কোনো চৌম্বক মোমেন্ট থাকে না, এরা বিপরীত স্পিন যুক্ত হয়। আর এখানে বলা আছে যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে ধাতুগুলো আছে এরা হলো তোমার ডায়াম্যাগনেটিক হয়ে থাকে, অর্থাৎ এরা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হয় বা চুম্বক দ্বারা বিকশিত হয়। ওকে, এরপর আসি অবস্থান্তর ধাতুর প্রভাবন ধর্ম। প্রভাবন ধর্মের মধ্যে তুমি জাস্ট জানো যে
কোন কোন মাধ্যমে বা কোন কোন ক্রিয়া এটা হয়। এক হলো অধিশোষণের মাধ্যমে প্রভাবন হয়, আর অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ার মাধ্যমে প্রভাবন হয়। ভিতরে ডিটেলস তোমাকে পড়া লাগবে না, যদি ইচ্ছা হয় তুমি রিটেন দিতে পারো, বাট আলটিমেটলি ওখান থেকে কিন্তু কোনো প্রশ্নই দিবে না। দেখবা যে এমসিকিউ বানানোর মতো কোনো অপশন নাই। এরপর আসি, এই যে উদাহরণ দুইটা তোমাকে লাগবে ওই প্রভাবন প্রক্রিয়ার মধ্যে, এখানে এটা কেন লাগবে, এখানে কোনটা প্রভাবক ব্যবহার করা হয় কোন প্রক্রিয়ায় এটা জানা লাগবে। যে দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন সমূহ এবং ভেজিটেবল অয়েল যেমন সয়াবিন অয়েলের হাইড্রোজেনেশন অর্থাৎ হাইড্রোজেন যোগ করার যে বিক্রিয়াটা আছে, এখানে নিকেল ধাতু হলো প্রভাবক হিসাবে ক্রিয়া করে। সো আমাদেরকে জাস্ট এটা জানতে হবে। আর আমরা তো আগেই জানছি যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, আর স্পর্শ পদ্ধতিতে কী কী প্রভাবক ইউজ করা হয় সেটা হলো একটা হলো প্লাটিনাম আর একটা হলো ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। এটা যদিও রাসায়নিক পরিবর্তনের অংশ, বাট তাও এখানে আছে, এই জন্য আমি এটা দুইবার দেখাইনি। ওকে, এরপরে আসি আমাদের 3D ব্লক মৌলের যে স্থায়ী জারণ অবস্থা আছে এটা জানা লাগবে। আমরা অনেক সময় না এটা স্কিপ করে যাই, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না ভাইয়ারা। দেখো এখানে তোমরা যখন বইটা খুলবা দেখবা বইয়ের মধ্যে এই যেগুলো নিচে নিচে কয়েকটা ডিপ কালার দেওয়া আছে, এগুলো হলো এর স্থায়ী জারণ অবস্থা। কোন মৌলের স্থায়ী জারণ অবস্থা কত, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটাই জানা লাগবে। তুমি এই আমাদের কবির স্যারের অনুষ্ঠিত কিন্তু এই রিলেটেড প্রশ্ন পাবা। সো এইগুলো আমাদেরকে আলাদাভাবে খেয়াল রাখতে হবে। যেমন ধরো এই যেমন ক্রোমিয়ামের স্থায়ী জারণ অবস্থা কী কী, 2, 3 আর 6 বই দেখবা আলাদা ডিপ কালার করে দেওয়া আছে। সো প্রতিটা ডিপ কালার তোমাকে আলাদাভাবে খেয়াল রাখতে হবে যে কোনগুলো স্থায়ী জারণ অবস্থা। অস্থায়ী জারণ অবস্থা তোমাকে খেলা রাখবে না, তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে কোনগুলো স্থায়ী জারণ অবস্থা। যেমন ক্রোমিয়ামের কত কত 2, 3 আর হলো 6, আর কোবাল্টের কত কত 2, 3, এভাবে সবগুলা। এর মধ্যে একটা জিনিস বলে দেখো, কপারের না আমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই, বাট কপারের স্থায়ী জারণ অবস্থা বাট কোনটা বেশি স্থিতিশীল তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় নিচের কোনটি কপারের স্থিতিশীল জারণ অবস্থা, সেটা হলো কপার 2+ আয়ন অর্থাৎ +2। এটা জাস্ট বইয়ে একটু দাগা রাখো, এটা হাজারিসের বইয়ে ওভাবে দেওয়া নাই, ঠিক আছে। আমরা এরপর আসি রঙিন যৌগ। সো অবস্থান্তর যে ধাতুগুলো আছে এদের যেহেতু আমাদের অপূর্ণ ডি অরবিটাল থাকে, এ কারণে এরা হলো রঙিন যৌগ গঠন করে। এর মধ্যে আমাদের যে এই যে ছকটা আছে না, এই ছকটা খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এখন এটা মুখস্থ রাখার আমি তোমাকে টেকনিকও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ছকটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এই ছকটার মধ্যে আমাদেরকে আলাদাভাবে জাস্ট দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এই দুইটা আর এই দুইটা, আর বাকি সবগুলা একটা সূত্র দিয়েই হয়। তুমি খেয়াল রাখবা যে 3+ হলো বেগুনি আর 2+ হলো গোলাপি। আমি কি বললাম, 3+ হলো বেগুনি, 2+ হলো গোলাপি। এখন দেখো যতগুলা 3+ আছে যতগুলা 2+ আছে সবগুলা এই সূত্র দিয়ে মানে চলে, অর্থাৎ 3+ হলো বেগুনি, 2+ হলো গোলাপি। কিন্তু দেখো এই যে ভ্যানাডিয়াম আছে, এই ভ্যানাডিয়ামটা ব্যতিক্রম, ফেরামটা ব্যতিক্রম, নিকেলটা ব্যতিক্রম, আর কপার তো আমরা আগে থেকেই জানি কপার নীল কালারের হয়, সেইটা আলাদাভাবে তো খেলা রাখার দরকার নেই যে কপার নীল কালারের হয়। সো কপার হলো নীল, নিকেল হলো সবুজ, আর এই যে ফেরাম বা ফেরিক যেটা আছে ফেরিক আয়ন এটা হলো হলুদ, ফেরাস আয়ন হলো সবুজ, আর ভ্যানাডিয়াম 4+ হলো নীল, ভ্যানাডিয়াম 3+ হলো সবুজ। তুমি এই যে 5টা আছে এই 5টা আলাদাভাবে মুখস্থ করবা, আর খেয়াল রাখবা 3+ হলো বেগুনি, 2+ হলো গোলাপি। দেখো অপর যেগুলো আছে ওগুলো কিন্তু সেম, যেমন কোবাল্টের যে CO2+ যেটা আয়নটা আছে এটা কিন্তু গোলাপি। তারপর ধরো যে ম্যাঙ্গানিজের যে আয়নটা আছে Mn3+, এটা কিন্তু বেগুনি, অর্থাৎ 3+ বেগুনি, 2+ গোলাপি। আর এই 5টা একটু আলাদাভাবে আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, এইবার আসলে আমরা আসলে ক্রিস্টাল ফিল্ড মতবাদ। ক্রিস্টাল ফিল্ড মতবাদ যেটা আছে এটা আসলে আমাদের HSCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, বাট MCQ এর জন্য আমাদের এখানে জাস্ট কয়েকটা লাইন পড়তে হবে। এই লাইনগুলো আমি তোমাদের একটু পরে দিচ্ছি। প্রথম হলো নিম্ন শক্তির বা T2G সেট বা নন এক্সিয়াল সেট কোনগুলা, সেগুলো কোন কোন অরবিটাল, DXY, YZ আর DZX। এই 3টা অরবিটাল হলো নিম্ন শক্তির অরবিটাল অথবা T2G অরবিটাল বা নন এক্সিয়াল সেট। এক্সিয়াল সেট বা ইজি অরবিটাল কোনগুলো, এগুলোকে আমি এইভাবে পড়ি DX² - Y² ও DZ², একের জন্য এক একভাবে পড়ে। আর এগুলো কি উচ্চ শক্তির অরবিটাল। আর এখানে একটা ইনফো আছে, এই ইনফোটা জানার আগে যে উইক ফিল্ড লিগেন্ড দ্বারা সৃষ্ট বর্ণ হয় হালকা এবং স্ট্রং ফিল্ড লিগেন্ড দ্বারা সৃষ্ট বর্ণ হয় গাঢ়। আচ্ছা, এরপরে আমরা যাই, এখানেও তেমন কোনো ইম্পর্টেন্ট ইনফো নাই। এবার আসলে খুবই গুরুত্বপূর্ণ এই যে উইক ফিল্ড লিগেন্ড এবং স্ট্রং ফিল্ড লিগেন্ডের উদাহরণ প্লাস এদের শক্তির ক্রমটা। আমাদেরকে ইন দ্য ফার্স্ট প্লেস কোনগুলো উইক ফিল্ড লিগেন্ড আর কোনগুলো স্ট্রং ফিল্ড লিগামেন্ট কেন বলতেছি, সো এই লিগেন্ডগুলা আমাদেরকে আলাদাভাবে মুখস্থ রাখতে হবে যে এগুলো স্ট্রং ফিল্ড, এগুলো হলো উইক ফিল্ড। পাশাপাশি এদের শক্তির ক্রমটা এরপর আমাদেরকে মুখস্থ করতে হবে। সো এই যে শক্তির ক্রমটা আছে এই শক্তির দুইটা ক্রমেই আমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। যেমন আমাদেরকে একটা জিনিস দেখো যে সব থেকে উইক ফিল্ড লিগেন্ড হলো, উইক ফিল্ড লিগেন্ডের মধ্যে সবথেকে শক্তিশালী কি পানি, আর সবথেকে কম শক্তিশালী কি আয়োডাইড আয়ন। এখন কেন এগুলো উইক ফিল্ড লিগেন্ড, কেন এগুলো স্ট্রং ফিল্ড লিগেন্ড, এগুলো তোমার আসলে জানার দরকার নেই।
আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মধ্যে সবথেকে শক্তিশালী কি কার্বন মনোক্সাইড অর্থাৎ CO, আর সবথেকে কম কি অ্যামোনিয়া। অ্যান্ড এখানে একটা জিনিস দেখো, আমরা বইয়ের একটু সামনে পাবো আর একটা সিরিয়াল পাবো, বুঝছো, স্ট্রং ফিল্ড লিগামেন্টের শক্তির ক্রম, ওটা আমি একটু লিখে দিই। সব ঠিক থাকবে, CO CN, একটা EN বা ইথাইলিন ডায়ামিন যোগ হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু বইয়ের মধ্যে যেখানে এই লাইনটা আছে তার নিচে এটা এভাবে লিখে রাখবা। সবই ঠিক আছে, শুধু CN এর পরে একটা EN চলে আসছে। ENটা কি? EN হলো ইথাইলিন ডায়ামিন। ইথাইলিন ডায়ামিন হলো একটা স্ট্রং ফিল্ড লিগামেন্ট, আর এটা হলো অ্যামোনিয়ার থেকে বেশি শক্তিশালী আর সায়ানাইডের থেকে কম। সো আমরা এটা হলো খুব ভালোভাবে মুখস্থ রাখবো, দেখবা যে অনুশীলনীতেও কিন্তু এই রিলেটেড প্রশ্ন কিন্তু অনেক আছে। সো এটা হলো খুব ভালোভাবে মনে রাখবো, ঠিক আছে। এরপর দেখো আমাদের অনুশীলনীতে একটা ফেমাস, ইভেন ভার্সিটি অ্যাডমিশনের একটা হলো ফেমাস প্রশ্ন হলো যে একটা জটিলায়ন দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা স্বনিবেশ সংখ্যা কত। স্বনিবেশ সংখ্যা বের করার নিয়মটা হলো, যেই জটিলায়নটা দিছে ওখানের মধ্যে যেটা সব থেকে বেশি আছে সেটা হলো তার স্বনিবেশ সংখ্যা। অর্থাৎ যেমন ধরো এই যে জটিলায়নটা আছে, এখানে অ্যামোনিয়া আছে 4টা, অর্থাৎ অ্যামোনিয়ার সংখ্যা হলো সব থেকে বেশি, অর্থাৎ আছে কয়বার? 4 বার। সো এটার স্বনিবেশ সংখ্যা কত হবে? 4। এখানে সায়ানাইড আছে সব থেকে বেশি, আছে কয়বার? 6 বার, তাহলে এটা স্বনিবেশ সংখ্যা কত? 6। সো এইভাবে স্বনিবেশ সংখ্যা রিলেটেড এমসিকিউগুলো আমরা পারবো। ওকে, এরপর আমরা আসি, এখানে লাগবে না। আর এই যে একটা ব্যতিক্রম আছে, এই যে জটিল আয়নটা আছে না, এটা হলো ব্যতিক্রমী সংকরণ ঘটায়, sp²d, এটা হলো একটা ব্যতিক্রম। এখন কোনটা সংকরণ কি ইন জেনারেলি এটা বের করার যে টেকনিকটা আছে খুব সহজে, এটা হলো আমরা সামনে যখন সংকরণ পড়বো তখন আমি তোমাদেরকে বলে দিব। বাট আপাতত আমাদের বইয়ের শুরুতে যেহেতু এটা আছে, এটা আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো যে এটা হলো একটা ব্যতিক্রমী, আর এর সংকরণ কি? sp²d। ওকে, এরপর আসি আমরা, এখানেও তেমন ইনফো নাই। এই যে এখানে দেখো, আমি তোমাকে বললাম না যে বইয়ে একটু পরে আমাদের আর একটা ক্রম পাবো স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের হলো তোমার শক্তিক্রম। সো স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের শক্তিক্রম দেখো এখানে কিন্তু একটা EN বা ইথাইলিন ডায়ামিন যুক্ত করে দিয়েছে। আর এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যেটা আছে ইথাইলিন ডায়ামিন, এটা তোমাকে সংকেতটা জানতে হবে। দেখো এখানে কিন্তু সংকেতটা দেওয়া আছে, সো এই সংকেতটাও আমরা জানি নিব যে এটা হলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আচ্ছা, এরপর আসি এই ছকটা এখন আপাতত লাগবে না, ইন ফিউচারে যখন আমরা সংকলন নিয়ে পড়বো ডিটেলস, তখন হলো ওখানে কিছু ছক আছে, ওই ছকগুলো লাগে, ঠিক আছে। এরপর আসি, লাগবে না, এটা তো আসলে সিকিউ প্রশ্ন, লাগবে না, সিকিউ প্রশ্নের অ্যান্সার লাগবে না। এবার দেখো এখানে আমরা আগেই তোমাকে বলছিলাম না যে আমাদের ল্যান্থেনাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ এরা হলো পর্যায়ক্রমে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের অন্তর্ভুক্ত, কিন্তু এদের গ্রুপ সেম, গ্রুপ হলো 3, আর এদের উপগ্রুপ কি? গ্রুপ 3B। দেখো এখানে কিন্তু দেওয়া আছে, বইয়ের শুরুতে দেওয়া নেই, বাট এই চিপার মধ্যে দেওয়া আছে যে এরা হলো 3B উপগ্রুপের অন্তর্ভুক্ত। সো এখান থেকে আমরা একটু পড়ে ফেলবো। এরপর ল্যান্থেনাইট সিরিজের সাধারণ ধর্মাবলী, এই ল্যান্থেনাইট সিরিজের সাধারণ ধর্মাবলীগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। দেখো সবগুলো আমরা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো। এরপরে আমরা দেখি যে ল্যান্থেনাইট সংকোচন ঘটে। ল্যান্থেনাইট সংকোচন কেন ঘটে? মেইন কথা তোমাকে জাস্ট একটা জিনিস খেয়াল রাখবা যে এরা হলো যে সর্বশেষ ইলেকট্রনটা আছে এটা হলো 4f উপশক্তি স্তরে প্রবেশ করে। ল্যান্থেনাইট সিরিজের ক্ষেত্রে 4f উপশক্তি স্তরে প্রবেশ করে, আর এই জন্য ল্যান্থেনাইট সংকোচন ঘটে। এটা হলো ইম্পর্টেন্ট যে সর্বশেষ ইলেকট্রনটা ল্যান্থেনাইট সিরিজের কোন অরবিটালে প্রবেশ করে, সেটা হলো 4f অরবিটালে, ঠিক আছে। এরপরে আসি হলো আমাদের অ্যাক্টিনাইট সিরিজ। অ্যাক্টিনাইট সিরিজেরও সাধারণ যে ধর্মাবলীগুলো আছে এগুলো খুব ভালোভাবে মুখস্থ করবো। এখন দেখো অ্যাক্টিনাইট সিরিজ বলো অথবা ল্যান্থেনাইট সিরিজ বলো, এটার উপরের প্যারাটা আমি দাগাইনি, কারণ ওই উপরের প্যারাটা আমরা তো F ব্লক মূল্যে নিয়ে যখন পড়ছি তখনই তো আমরা পড়ে আসছি শুরুর দিকে, তো এখানে আমি নতুন করে দেখানি। বাট এই সাধারণ ধর্মগুলো যেগুলো আছে না, ল্যান্থেনাইট বলো বা অ্যাক্টিনাইট, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড প্রতিটাই প্রায় মুখস্থ। এর মধ্যে শুধুমাত্র একটা আছে যেটা হলো আমাদের একটু বুঝতে হবে, যে 3 নাম্বার পয়েন্টটা, এটা একটু বুঝাই দিই। ইন জেনারেলি মনে হবে যে প্রথমে S অরবিটাল থাকে, S ব্লক মৌল থাকে, তারপর P ব্লক মৌল থাকে, তারপর D ব্লক থাকে, তারপর F ব্লক থাকে। বাট এটা কিন্তু সত্য না। F ব্লক মৌল কোনগুলো বলতো? ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ। সো ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ পর্যায় সারণীর সবার নিচের পর্যায়ে 6 নাম্বার এবং 7 নাম্বার পর্যায়ে থাকে। সো যেহেতু D ব্লক মৌলের থেকে নিচের পর্যায়ে এরা থাকে, যার কারণে এদের আকার হয় বেশি। আকার বেশি হলে কি হবে? এদের আয়নীকরণ শক্তি কম, অর্থাৎ একটা ইলেকট্রন বের করে নিতে এর শক্তি লাগবে কম। এই জন্য এটা হলো এদের যে আয়নীকরণ শক্তি যেটা আছে সেটা হলো ডি ব্লক মৌল অপেক্ষা কম। এটা একটু ভালোভাবে খেয়াল রাখবো, অনেক সময় আমাদের মিস্টেক হয়ে যায়। আমরা মনে করি যে F অরবিটাল বা F ব্লক মৌল যেহেতু পর্যায় সারণীর একদম ডান দিকে আছে, তার মানে কি এর আকার ছোট, আয়নীকরণ শক্তি হলো বেশি হবে। বাট এটা কিন্তু ট্রু না, যেহেতু এটা সবার নিচের সিরিজে থাকে বা সবার নিচের আমাদের কি বলে পর্যায়ে থাকে, এই কারণে এদের কিন্তু আয়নীকরণ শক্তি কম হয়, কারণ এদের আকার হলো বড়। সো এই 3 নম্বর পয়েন্টে একটু ভালোভাবে খেয়াল রাখবে, ঠিক আছে? অনেক সময় ভুল হয়ে যেতে পারে পরীক্ষার হলে। আচ্ছা, এরপর আমরা আসি মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ। এটা হলো এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড এগুলো একটু বুঝে অ্যান্সার করতে হবে।
সো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এখানেও তেমন ইম্পর্টেন্ট ইনফো নেই, বাট এই যে দেখো আমরা একটু আগে বললাম না ফসফরাসের রূপভেদ কি, শ্বেত ফসফরাস বা P4। একটু নিচে দেখো এই যে এটা হলো কবির স্যারের অনুসরণী MCQ, যে সালফার কী রূপে থাকে, আরে আমি তো পুরাটাই ঢাকায় দিলাম, আচ্ছা এইভাবে থাকবে, হ্যাঁ সালফার কী রূপে থাকে, S8 রূপে থাকে। সো কবির স্যারের অনুসরণীতে এইভাবে দেওয়া আছে যে নিচের কোনটি সঠিক, সালফার কী রূপে থাকে, S4 S6 S8 না S10, অ্যান্সার কি S8। সো সালফার থেকে S8 রূপে, ফসফরাস থেকে P4 রূপে। এখন এরা হলো একই মৌলের পরমাণু দ্বারা যেহেতু গঠিত, এরা হলো অপোলার সমযোজী, অর্থাৎ পুরোপুরি এরা হলো অপোলার সমযোজী। ক্লোরিন যেটা আছে, ক্লোরিন হলো Cl2 রূপে থাকে, ক্লোরিন যে গ্যাসটা আছে এটাও কিন্তু পুরোপুরি অপোলার সমযোজী হিসাবে থাকে। ওকে, এরপর আসলে সমযোজী ব্যাসার্ধ এবং পারমাণবিক ব্যাসার্ধ, এগুলা একবার আমরা রিডিং দিব। এই ধাতব ব্যাসার্ধর ক্ষেত্রেও আমরা সংজ্ঞাটা একবার রিডিং দিব, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এই রেঞ্জটা খেয়াল রাখবো যে ধাতব ব্যাসার্ধ সাধারণত সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা 10 থেকে 20% বেশি হয়, অর্থাৎ ধাতব ব্যাসার্ধ হলো বেশি হয়। ওকে, এরপরে আমরা আসি যে কার্যকর নিউক্লিয়ার চার্জ, এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণটা একটু খেয়াল রাখবা। আর এই যে আবরণ প্রভাবের শক্তির ক্রম যেটা আছে এটা কিন্তু আমাদের অনুশীলনী প্রশ্ন। সো এই শক্তির ক্রমটা আমাদের খেয়াল রাখতে হবে যে শিল্ডিং ইফেক্ট বা আবরণ প্রভাবের শক্তির ক্রম কি, প্রথমে এস এর হলো শিল্ডিং ইফেক্ট সব থেকে বেশি, তারপর পি, তারপর ডি, তারপর এফ। তো এই সিরিয়ালটা আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো। এরপর আমরা আসি, এখানে দেখো এখানে হলো এটার দেওয়া আছে যে চতুর্থ থেকে সপ্তম পর্যায়ভুক্ত মৌলসমূহ অর্থাৎ ডি ও এফ অরবিটালের মেঘ দ্বারা ইলেকট্রন শিল্ডিং কম ঘটে। আমরা তো এখানেই যে ক্রমটা আছে না, ক্রমতে দেখতেছি ডিআরএফ সবার পিছনে থাকে, তার মানে এদের শিল্ডিং ইফেক্ট হয় কম। সো এই যে শিল্ডিং ইফেক্ট কম হয় এর কারণে ডি এবং এফ ব্লক মৌলের পরমাণুর ক্ষেত্রে কার্যকর নিউক্লিয়ার চার্জ বা আকর্ষণ বেশি হয়। দেখো এই যে আমাদের সমীকরণটাতে আছে সবার শেষে ইলেকট্রন শিল্ডিং আছে না মাইনাস আকারে, এখন যদি কম জিনিস মাইনাস হয় তার মানে এই যে সমীকরণের বাম দিকে যেটা আছে এটা বাড়ে যাবে না, যার কারণে এই ZEF বা কার্যকর নিউক্লিয়ার চার্জ এটা যেহেতু বাড়ে যায় এর কারণে কি করে, পাশের যে শক্তি স্তর আছে এগুলোকে বেশি আকর্ষণ করে, সো এই কারণে আকারগুলো ছোট হয়ে যায়। এই জন্য ডি এবং এফ ব্লকের মৌলগুলো একটু ছোট হয়। আর এস ব্লক এবং পি ব্লক, এই যে এস ব্লক এবং পি ব্লকের মৌল যেগুলো আছে এদের কি আমাদের শিল্ডিং ইফেক্ট বেশি হয়। এখন দেখো আবার ওই সেম সমীকরণে আসি, যখন শিল্ডিং ইফেক্ট বেশি হচ্ছে তখন কি একটা বেশি জিনিস মাইনাস যখন হচ্ছে তার মানে আসল যে সমীকরণের বাম দিকে যেটা আছে এটা কি হবে, কমে যাবে, যার কারণে কার্যকর নিউক্লিয়ার চার্জ যেটা আছে এস এবং পি ব্লকের মৌলের ক্ষেত্রে এটা হলো কমে যায়। এই কারণে আমাদের এস এবং পি ব্লকের মৌলগুলো আসলে একটু বড় হয় আর ডি ব্লকের মৌলগুলো একটু ছোট হয়, যেহেতু ডি ব্লকের মৌলের ক্ষেত্রে কার্যকর নিউক্লিয়ার চার্জ বেশি হয় এবং শিল্ডিং ইফেক্ট কম হয়। সো আমরা মেইনলি এখান থেকে জাস্ট এই প্যারাটা একটু রিডিং দেবো, রিডিং দিলেই আমি তো বুঝাই দিলাম, এটা খেয়াল থাকবে। আর এই যে আমাদের শিল্ডিং ইফেক্টের যে ক্রমটা আছে এই ক্রমটা হলো খুব ভালোভাবে মুখস্থ করবো। আচ্ছা, এরপর আমরা আসি গ্রুপ ভিত্তিক পরমাণুর আকারের সম্পর্ক। এই আকার রিলেটেড যে অংশটুকু আছে এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। তুমি অনুশীলনীর এমসিকিউতে দেখবা যে আকার রিলেটেড অনেক এমসিকিউ আছে অনুশীলনীতে, সো এইটা একটু বেশি ফোকাস দিয়ে আমরা অ্যান্সার করার ট্রাই করব। ওকে, আচ্ছা ঠিক আছে। প্রথম হলো আয়নিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধের সংজ্ঞাটা পড়বা, এখানে তেমন ইম্পর্টেন্ট ইনফো নাই। এইবার হলো আসছে মেইন কথা, যে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নের যে আকার আছে এটা হলো কম হয়, ঋণাত্মক আয়ন বা অ্যানায়নের আকার বড় হয়। আমি যতটুকু বলছি এটা খালি জাস্ট একটু মন দিয়ে শুনো, দেখো যে তুমি বুঝে গেছো, মুখস্থ করার দরকার নেই। সো ধনাত্মক আয়ন বা ক্যাটায়নের আকার ছোট হয়, ঋণাত্মক আয়ন বা অ্যানায়নের আকার হয় বড়। এখন ধনাত্মক আয়ন বা ক্যাটায়নের চার্জ সংখ্যা যত বাড়বে তার আকার তত ছোট হইতে থাকবে। অর্থাৎ কেন হবে বলতো, যখন আমরা একটা ইলেকট্রন সরা নিচ্ছি তখন ওটা হয়ে যাবে +1, যখন আমি +2 হয়ে যাচ্ছে, যখন আমি আরেকটা ইলেকট্রন বের করে নিচ্ছি তখন ওটা হয়ে যাবে +2, অর্থাৎ চার্জ সংখ্যা বাড়ে যাচ্ছে। যখন চার্জ সংখ্যা বাড়ে যাচ্ছে ইলেকট্রন সংখ্যা কমতেছে, ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে যে প্রোটন আর নিউট্রন যে ওকে টানতেছে, অর্থাৎ নিউক্লিয়াস যে ওকে টানতেছে, এই প্রোটনের সংখ্যা তো সেম থাকতেছে আমাদের। সো তখন কি হবে, প্রোটনের সংখ্যা সেম থাকতেছে বাট ইলেকট্রনের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, তখন ও বেশি করে টানবে, যার কারণে যখনই ক্যাটায়নের চার্জ সংখ্যা যত বেশি হবে তার আমাদের আকার হলো তত কমে যাবে। আর যখন অ্যানায়নের ক্ষেত্রে দেখো, এই অ্যানায়নের ক্ষেত্রে যখন চার্জ সংখ্যা যত বাড়বে অ্যানায়নের আকারও তত বৃদ্ধি পাবে। এটা আবার কেন হয় বলতো, যখন আমরা অ্যানায়নের চার্জ সংখ্যা বৃদ্ধি করতেছি অর্থাৎ ঋণাত্মক, অর্থাৎ ইলেকট্রন যখন আমরা ওতে বেশি প্রবেশ করাচ্ছি তখন কি হচ্ছে বলতো, প্রোটন তো সেমই থাকতেছে বাট ইলেকট্রন বাড়ে যাচ্ছে, ওই জন্য ও ওইরকম শক্তিতে হলো কি বলে আকর্ষণ করতে পারতেছে না। কিন্তু যে ইলেকট্রন সংখ্যা যে সর্বশেষ শক্তি স্তরে বাড়ে গেল, এরা পরস্পরকে বিকর্ষণ করে আকারটা আরও বাড়াই দিবে। এই কারণে অ্যানায়নের ক্ষেত্রে যত বেশি আমরা ইলেকট্রন প্রবেশ করাবো তত বেশি এর আকার বৃদ্ধি পাবে। আর একটা জেনারেল রুল হলো,
নর্মাল কোনো পরমাণুর থেকে ক্যাটায়নের আকার ছোট হয়, নর্মাল কোনো পরমাণু থেকে অ্যানায়নের আকার বড় হয়। কারণ কি বলতো, ক্যাটায়নের ক্ষেত্রে আমি কি বললাম, এই যে আমাদের প্রোটন সংখ্যা তো সেম থাকতেছে, ও বেশি করে টানতেছে বাইরের ইলেকট্রনকে, যেহেতু ইলেকট্রন সংখ্যা কম তখন ওটা আরও ছোটো হয়ে যাচ্ছে মূল পরমাণুর থেকে। আর যখন আমরা অ্যানায়নের ক্ষেত্রে চার সংখ্যা বাড়াচ্ছি তখন হলো কি হচ্ছে বলতো, বা যে কোনো একটা অ্যানায়নের ক্ষেত্রে কি হচ্ছে, অতিরিক্ত ইলেকট্রন আসতেছে, এরা পরস্পরকে বিকর্ষণ করে আকারটা একটু বাড়ায় দেয়। সো এইভাবে হলো তোমরা খেয়াল রাখবা। এখন দেখো যা যা আছে সব কিন্তু এখানের মধ্যে বলে দেওয়া আছে, আমি তোমাদেরকে একবার বুঝিয়ে দিলাম, আর আদার্স যেগুলা দাগানো লাইন আছে এই দাগানো লাইনগুলো পড়বা। সো আমরা এখন যাই মেইন পড়াতে। এই যে গেল, দেখো এখানের মধ্যে দেওয়া আছে সব থেকে, এই যে নাইট্রোজেনের যে আয়নটা আছে এখানে চার্জ সংখ্যা হলো সব থেকে বেশি অ্যানায়নের মধ্যে। সো এর সংখ্যা, এর আকার হবে সব থেকে বড়। তারপর অক্সিজেনের চার্জ সংখ্যা, এর আকার হবে তার থেকে বড়। ফ্লোরিনের ক্ষেত্রে একটা চার্জ সংখ্যা কত, নেগেটিভ হলো 1, তার মানে এর আকারটা হলো তার থেকে বড় হবে। এখন আমরা জানি যত চার্জ সংখ্যা বাড়বে ক্যাটায়নের ক্ষেত্রে তার আকার তত ছোট হবে। সো দেখো সবার লাস্টে অ্যালুমিনিয়াম 3+ আছে, সো এর আকার হলো সব থেকে ছোট। সো দেখো সিরিয়ালটা কিন্তু মিলে যাচ্ছে, যত অ্যানায়নের মধ্যে চার সংখ্যা যত বৃদ্ধি পাবে তার আকার তত বাড়বে, ক্যাটায়নের ক্ষেত্রে চার সংখ্যা যত বৃদ্ধি পাবে তার আকার কিন্তু তত ছোট হবে। সো আমরা এটা একবার দেখে নিব, আর এই অংশটুকু না আমরা একটু বুঝে বুঝে অ্যান্সার করার ট্রাই করব। ওকে, এরপর আসলে সংক্ষেপে যেন না, আমি যেগুলো মুখে বললাম ওই সেম জিনিস এখানে বলে দেওয়া আছে। এরপর আছে সমাধানকৃত সমস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তুমি যখন অনুশীলনী খুলবা, অনুশীলনী খুললে এই রিলেটেড এমসিকিউ অনেক অনেক বেশি পাবা। 3-4টা মৌল দিয়ে বলছে যে এটার মধ্যে, বা 3-4টা আয়ন দিয়ে বলছে যে নিচের কোনটির আকার বড়, নিচের কোনটির আকার ছোট, ঠিক আছে। সো এই যে কয়টা আমাদের সমাধানকৃত সমস্যা আছে এই 3টা আমরা একটু নিজে হাতে কলমে করার ট্রাই করবো, ঢাকায় দেখে দেখে করবো না, ঠিক আছে। তাহলে আমার ঠিক হচ্ছে কিনা বা ভুল হচ্ছে কিনা এটা কিন্তু আমরা বুঝতে পারবো। এরপর আমরা আসি পরমাণুর যোজ্যতা, ওই সেম ছোটবেলা পড়াশোনা, এখানে নতুন করে কিছু নেই। এরপর আছে আয়নীকরণ শক্তি, এইটাও হলো যেহেতু পর্যায়ভিত্তিক ধর্মের একটা অন্তর্ভুক্ত, এই রিলেটেড প্রশ্ন অনেক বেশি আসে। এখানে কিন্তু ব্যতিক্রম আছে, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি, এখানে যে ব্যতিক্রমগুলো আছে সব থেকে মজার কথা পরীক্ষাতে এই ব্যতিক্রমগুলো দিয়ে দেয়। সো ব্যতিক্রমগুলো আমাদের একটু আলাদাভাবে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সো প্রথম কথা হলো যে আয়নীকরণ শক্তি যেটা আছে এটার মান হলো সবসময় কি হয়, ধনাত্মক হয়। আয়নীকরণ শক্তি কি, আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা আমরা পড়ব। সংজ্ঞাটার মধ্যে একটা জিনিস দেখো, এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় করা হয়, আর কত মোল পরমাণু নেওয়া হয়, 1 মোল পরমাণু। সো মেইন কথা হলো তুমি একটা পরমাণু নিলা বা 1 মোল পরমাণু নিলে ওখান থেকে একটা ইলেকট্রন বের করে নিতে যে শক্তিটা লাগবে তোমার, সেটাই হলো তোমার আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমি তোকে বলি, যখন তুমি একই পর্যায়ের যত ডানে যাবা, যত পর্যায়ের সংখ্যা বাড়াবা, তার ক্ষেত্রে কি হচ্ছে বলতো, যেহেতু আমাদের আকার যত ছোট হচ্ছে তার কারণে কি ইলেকট্রন আর প্রোটনের আকর্ষণ তত বাড়তেছে, তার মানে যখন তুমি ওখান থেকে একটা ইলেকট্রন বের করে নিতে চাবা তখন কি শক্তি বেশি লাগবে। অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে যত তুমি ডানে যাবা আকার যত ছোট হচ্ছে, যার কারণে আয়নীকরণ শক্তিও তত বৃদ্ধি হচ্ছে। একই গ্রুপে যখন তুমি উপর থেকে নিচে যাবা তখন কি হচ্ছে বলতো, প্রতিটার ক্ষেত্রে একটা করে নতুন শক্তিস্তর যোগ হচ্ছে, যার কারণে আকার বৃদ্ধি পাচ্ছে। যেহেতু একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়তেছে, এই কারণে আয়নীকরণ শক্তি কমতেছে। তুমি জাস্ট এইটুকু খেয়াল রাখলা না, এরপর দেখবা তুমি এই রিলেটেড সব এমসিকিউ পারবা। আর শুধু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমাদেরকে আলাদাভাবে খেয়াল রাখতে হবে। ব্যতিক্রমগুলো যেগুলো শুধু হাজারি স্যারের বই আছে ওগুলো খেয়াল রাখা কিন্তু এনাফ। এরপর দেখো যে সর্বনিম্ন আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দেখো সিজিয়ামের ক্ষেত্রে সর্বনিম্ন কত আর হিলিয়ামের ক্ষেত্রে কত, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আয়নীকরণ শক্তির মানটা কত। এখন তুমি যদি দুইটার মান খেয়াল রাখতে না চাও, কমসে কম হিলিয়ামেরটা খেয়াল রাখিও, ঠিক আছে। এখন এখান থেকে আরও একটা জিনিস জানতে হবে যে সিজিয়াম যেটা আছে, সিজিয়ামের আয়নীকরণ শক্তির মান হলো সর্বনিম্ন, পর্যায় সারণীর সর্বনিম্ন আয়নীকরণ শক্তির মান কার, সিজিয়ামের, আর হিলিয়ামের হলো সর্বাধিক। সো আমরা এখান থেকে এটুকু পড়বো। আর একটা জিনিস হলো যে যখন দ্বিতীয় আয়নীকরণ শক্তি কি, যখন তুমি একবার একটা মৌল থেকে একটা ইলেকট্রন বের করে নিলাম, তারপর সেকেন্ড টাইম যদি ওপর থেকে আরেকবার ইলেকট্রন বের করে নিতে চাও, অর্থাৎ একটা ক্যাটায়নের জন্য ইলেকট্রন বের করে নিতে চাও, তখন সেটা হয়ে যাবে তোমার দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আর দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান সবসময় বেশি হয়, তৃতীয় আয়নীকরণ শক্তির মান তার থেকে বেশি। অর্থাৎ যখন তুমি একটা ক্যাটায়ন তৈরি করলা, তার থেকে একবার বের করলা, তখন এটা যে শক্তিটা লাগবে সেটা হলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এরপর যখন তুমি আরও বের করতে চাবা, আর একটা 3 নম্বর ইলেকট্রন বের করতে যাবা, তখন ওইটা হয়ে যাবে তৃতীয় আয়নীকরণ শক্তি। সো প্রতিটার ক্ষেত্রে তুমি জাস্ট খেয়াল রাখবা প্রতিবার শক্তি বেশি লাগে, অর্থাৎ তৃতীয় আয়নীকরণ শক্তির মান দ্বিতীয় আয়নীকরণ শক্তির থেকে বেশি, দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান প্রথম আয়নীকরণ শক্তির মানের থেকে বেশি। সো আমরা এখান থেকে একটু খেয়াল রাখবো। আমি মুখে মুখে যা বললাম দেখো, তুমি যদি ওগুলো একটু বুঝে থাকো সব তুমি পারবা। আর এখানের মধ্যে আমি যা যা মুখে বললাম সব এখানে দেওয়া আছে, এগুলো আমরা একটু ভালোভাবে পড়ে ফেলবো। এরপর দেখো আমাদের ব্যতিক্রমগুলো আছে, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। এই যে দেখো কোথায় কোথায় ব্যতিক্রম আছে আমি মার্ক করে দিচ্ছি। এক হলো বেরিলিয়াম আর বোরন, আর হলো নাইট্রোজেন আর অক্সিজেন, এই দুইটার ক্ষেত্রে ব্যতিক্রম। আর এখানে দেখো অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম, সালফার আর ফসফরাসের ক্ষেত্রে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম দেখা দিচ্ছে ভাইয়া? দেখো বেরিলিয়াম আর বোরনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, দেখবা যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস
একদম পূর্ণ, অর্থাৎ এস অরবিটাল একদম পূর্ণ থাকে। এর কারণে এটা হলো বেশি স্থিতিশীল হয়। যেহেতু এস অরবিটাল পূর্ণ আর যেহেতু এটা বেশি স্থিতিশীল, এই কারণে এই জন্য একটা ইলেকট্রন যখন তুমি বের করে নিতে চাবা তখন কিন্তু এটা হলো বোরনের থেকে বেশি শক্তি লাগবে, এই জন্য এটা হলো ব্যতিক্রম। নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে ব্যতিক্রম হিসাবে তোমার অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়া উচিত ছিল, কিন্তু নাইট্রোজেনের কেন বেশি? কারণ নাইট্রোজেনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবা যে নাইট্রোজেনের 3টা অর্ধপূর্ণ পি অরবিটাল আছে। এখন 3টা অর্ধপূর্ণ পি অরবিটাল যেহেতু আছে, এ কারণে এর আয়নীকরণ শক্তির মান বেশি হবে, কারণ এটা বেশি সুস্থিতিশীল। ওকে, তো এই দুইটা ব্যতিক্রম একটু ভালোভাবে খেয়াল রাখবেন, সিরিয়ালি খেয়াল রাখবো। ওকে, এরপর আসছে হলো অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম, আর হলো সালফার এবং ফসফরাস, এই দুইটার ক্ষেত্রে ব্যতিক্রম। দেখো ম্যাগনেসিয়ামের এস অরবিটাল পুরোপুরি পূর্ণ থাকে, অ্যালুমিনিয়ামের পি অরবিটালে শুধুমাত্র একটা ইলেকট্রন থাকে। এই কারণে এর একটা ইলেকট্রন বের করে নেওয়া একটু বেশি সহজ হয় অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, কারণ কি পি অরবিটালে একটা ইলেকট্রন আছে, কিন্তু ম্যাগনেসিয়ামের এস অরবিটাল ইলেকট্রন দ্বারাই পূর্ণ থাকে। এই কারণে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আয়নীকরণ শক্তির মান হলো বেশি। সালফার এবং ফসফরাসের ক্ষেত্রে দেখো, ফসফরাসের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবা যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হলো বেশি সুস্থিতিশীল সালফারের থেকে, বাট হিসাবে কি হওয়া উচিত ছিল? সালফারের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু পি অরবিটালে ফসফরাসের আমাদের যে ইলেকট্রন বিন্যাস আছে এটা যেহেতু বেশি স্থিতিশীল, এই কারণে ফসফরাসের আয়নীকরণ শক্তির মানও কিন্তু বেশি হবে। সো এই যে 4টা ব্যতিক্রম আছে, এই 4টা ব্যতিক্রম একটু ভালোভাবে খেয়াল রাখবে, ঠিক আছে? আর এই রিলেটেড কিন্তু এই ব্যতিক্রম রিলেটেড এমসিকিউ কিন্তু অনুশীলনীতে পাবা, এর যেহেতু অনুশীলনীতে আছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারে। সো এই যে 4টা ব্যতিক্রম আছে, এই 4টা ব্যতিক্রম একটু আলাদা কালারের মার্কার দিয়ে দাগা রাখবা, যেন তোমার দেখার সময় বই রিভাইজ দেওয়ার টাইমে ওই থেকে একটু চোখ বেশি যায়, ঠিক আছে? এরপর আমরা আসি আমাদের এগুলো সমাধানকৃত সমস্যা, এগুলো তোমার লাগবে না। এবার ইলেকট্রন আসক্তি, ওই ইলেকট্রন আসক্তি সেম, গ্যাসীয় অবস্থা এক মোল বিচ্ছিন্ন পরমাণু নিয়ে কাজ করা হয়। ইলেকট্রন আসক্তি মানে কি? যখন তুমি ওটার মধ্যে একটা ইলেকট্রন প্রবেশ করা, একটা ঋণাত্মক আয়ন সৃষ্টি করতে যাবা, তখন যে শক্তিটা নির্গত হয় সেটা হলো তোমার ইলেকট্রন আসক্তি। আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে দেখো যে এই ইলেকট্রন আসক্তির শক্তির মান যেটা আছে ই এর মান, এটার মান কিন্তু হয় ঋণাত্মক, খুবই গুরুত্বপূর্ণ। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি বললাম? ধনাত্মক। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি বললাম? ঋণাত্মক। কারণ কি? এখানে শক্তি নির্গত হয়, আর ওখানে কি শক্তি শোষিত হয়। যখন শক্তি নির্গত হচ্ছে তার মানে তাপ উৎপাদন হচ্ছে, অর্থাৎ কি হবে? ডেল এইচ এর মান হবে কি? ঋণাত্মক। আমি এইভাবে খেয়াল রাখছিলাম। সো ই এর মানও হবে ঋণাত্মক। এখান থেকে আমরা এইটুক পড়বো। আর এই যে ইলেকট্রন আসক্তির যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। বৈশিষ্ট্যের মধ্যে দেখো কিছু এমসিকিউ আছে যেগুলো আমরা অনুশীলনীতে পাবো আর কোচিংয়ের পরীক্ষায় মাস্ট পাবাই। যেমন আমি একটা চ্যালেঞ্জ জায়গায় বলতেছি, এটা কোচিংয়ের পরীক্ষায় পাবাই, যে কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন আসক্তির মান 0। এই দেখো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। 2A গ্রুপ বা 2 নাম্বার গ্রুপ, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই যে আছে, এদের গ্রুপ 2 এর মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মান প্রায় 0 হয়। আর এই যে আমরা যে এস ব্লকের যে 1 নাম্বার গ্রুপ আছে, এদের ইলেকট্রন আসক্তির মান হলো কম হয়। এখান থেকে একটু পড়লো, বাট এইটা হলো বাজি লাগায় বলছি, এটা আসবেই যে কোনটার মান 0 হয়। আরেকটা প্রশ্ন আসবে কোচিংয়ের পরীক্ষা, আবার তুমি অনুশীলনীতে পাবা, যে কার ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। আমরা ইন জেনারেলি জানি যে ইলেকট্রন আসক্তির মান কি? ঋণাত্মক, যেটা আগেই বললাম। বাট ধনাত্মক কখন হয়? যখন হলো এই নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এবং রেডন, অর্থাৎ গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, এদের ইলেকট্রন আসক্তির মান হয় ধনাত্মক। আরেকটা আছে, এটা কিন্তু ব্যতিক্রম, ব্যতিক্রমটাও আলাদাভাবে জানতে হবে। সেটা হলো তোমার কই গেল? নাইট্রোজেন। এই যে নাইট্রোজেন, এই যে পূর্ণ এস অরবিটাল এবং অর্ধপূর্ণ পি অরবিটালের কারণে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন আসক্তির মান +7 কিলোজুল পার মোল হয়, অর্থাৎ কি হচ্ছে? ধনাত্মক হচ্ছে। এইটাও তুমি এমসিকিউতে পাবা যে কোনটা ধনাত্মক হয়, কাদের ধনাত্মক হয়, কাদের 0 হয়, ঠিক আছে? সো আমরা এই যে 3টা বৈশিষ্ট্য আছে, এই 3টা বৈশিষ্ট্য ভালোভাবে পড়ে ফেলবো। ওকে, এরপর আরেকটা হেডলাইনের মধ্যেই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে। দেখো আমরা ইঞ্জিনিয়ারিং আগে বললাম যে ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হয়, কিন্তু দ্বিতীয় যে ইলেকট্রন আসক্তি আছে এইটার মান কিন্তু ধনাত্মক হয়, অর্থাৎ এরা তাপশোষী হয়, হ্যাঁ, বা এন্ডোথার্মিক হয়। আমি বললাম না, যেহেতু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি শক্তি নির্গত হয়, তার মানে ইর মান যেটা আছে এটা হবে ঋণাত্মক, অর্থাৎ তাপ উৎপাদন হচ্ছে, বা ডেল এইচ, যেটা এই ডেল এইচটাকে ই দ্বারা প্রকাশ করা হয়েছে, সো এটা মানও কি হবে? ঋণাত্মক। বাট এই যখন দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, অর্থাৎ যখন তুমি একবার একটা অ্যানায়নকে, একটা পরমাণুকে তুমি অ্যানায়নে পরিণত করলা, যখন তুমি সেকেন্ড টাইম ওটাতে আরেকবার ইলেকট্রন প্রবেশ করাতে যাবা, তখন কিন্তু সেটা হলো হয়ে যাবে তোমার যে ই এর মান আছে এটা হয়ে যাবে ধনাত্মক। সো খুবই ইম্পর্টেন্ট যে সকল মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান হলো হয় ধনাত্মক, ঠিক আছে? এরপরে আমরা আসি ইলেকট্রন আসক্তি কোন বিষয়ের উপর নির্ভরশীল। সেম টু সেম, জাস্ট লাইক আমাদের যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যেটা বললাম, সেম এই ক্ষেত্রেও সেম। যখন হলো আকার যত কমবে ইলেকট্রন আসক্তির মান তত বাড়বে, যখন আকার যত বড় হবে তখন ইলেকট্রন আসক্তির মান হলো তত
কমবে, অর্থাৎ বিপরীত। অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান কখন বাড়তেছে? যখন আকার ছোট হচ্ছে। যখন হলো আকার বড় হচ্ছে তখন কি ইলেকট্রন আসক্তির মান কম হচ্ছে। আকার বড় হয় কখন? আকার ছোট হয় কখন? যখন একই পর্যায়ের বাম থেকে ডানে যাবা আকার ছোট হচ্ছে, তার মানে ইলেকট্রন আসক্তির মান বাড়তেছে। যখন একই গ্রুপের উপর থেকে নিচে যাবা তখন কি হবে? আকার বাড়তেছে, তার মানে ইলেকট্রন আসক্তির মান কি হবে? কমবে। সো এটাই হলো এখানে দেওয়া আছে। এখানেও ইলেকট্রন আসক্তিরও ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, ডিরেক্ট অনুসরণে এমসিকিউ আছে এই রিলেটেড। যেমন এই দেখো যে গ্রুপ 17-এর যে মৌলগুলো আছে অর্থাৎ হ্যালোজেনের, এদের ইলেকট্রন আসক্তি ক্রমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইন জেনারেলি মনে হবে, যেটা হলো একদম জেনারেল নিয়ম, যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা। কারণ কি? ফ্লোরিনের আকার ছোট, বাট যেহেতু সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, এই কারণে কিন্তু এদের হলো যে ইলেকট্রন আসক্তি এটা হলো কমে যায়। সো এখানে হলো ব্যতিক্রম। সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি কার? গ্রুপ 17-এর, সেটা হলো ক্লোরিন। খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিয়ালটা খুবই ভালোভাবে মুখস্থ রাখবো। অ্যান্ড তুমি বেট লাগাচ্ছি তুমি এই রিলেটেড এমসিকিউ তুমি কোচিংয়ের পরীক্ষাও পাবা, অ্যান্ড অনুশীলিত যেহেতু আছে মেডিকেল ভর্তি করেও পাইতে পারো। অনুশীলিতে ডিরেক্ট এমসিকিউ দেওয়া আছে যে নিচের কোন ক্রমটি সঠিক ইলেকট্রন আসক্তি। সব থেকে হলো ইলেকট্রন আসক্তি কার বেশি? ক্লোরিন। সব থেকে তারপর কে? ফ্লোরিন। তারপর হলো সিরিয়ালি। এখন ফ্লোরিনের কেন হলো কমে যাচ্ছে ইলেকট্রন আসক্তি? এটা আগেই বললাম যে যোজ্যতা স্তরে বা সর্বশেষ যে শক্তি স্তর আছে এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, তার কারণে ইলেকট্রন আসক্তি কম হয়। কারণ আগে থেকেই তো সেই শক্তি স্তরে সব থেকে অনেকগুলো আকারে আছে, ওর আর কেন ইলেকট্রন লাগবে? এইটা হলো কারণ। এরপর দেখো এই যে এটা হলো আরও গুরুত্বপূর্ণ। ইন জেনারেলি আমাদের গ্রুপ 16 যে মৌলগুলো আছে, গ্রুপ 16 ক্ষেত্রে এটা আবার আরও একটু বেশি ব্যতিক্রম। অক্সিজেনের হলো সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি হওয়ার কথা ছিল, কারণ এর আগে সব থেকে ছোটো, তারপর হলো সিরিয়ালি হলো তোমার বাড়তো। কিন্তু দেখো এই যে অক্সিজেনের যেহেতু সব থেকে বেশি হওয়ার কথা ছিল, বাট এটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এরও সেম শেষ শক্তি স্তর বা যোজ্যতা স্তরে ইলেকট্রনের ঘনত্ব বেশি। এর যেহেতু আগে থেকেই বেশি আছে, এই জন্যই আর ইলেকট্রন নিতে চায় না, তাই এর ইলেকট্রন আসক্তি সব থেকে কম। সব সিরিয়াল আছে দেখো, সালফারের আকার হলো কি ছোট, তার কারণে এর ইলেকট্রনের সাথে কী হবে? বেশি হবে। তার সেলেনিয়াম যেটা আছে এর আকার একটু বেশি সালফারের থেকে, এ কারণে ইলেকট্রনের সাথে একটু কম হবে। অর্থাৎ সিরিয়াল আছে। সবার শেষ আছে কি? অক্সিজেন। এটা হলো আরও ব্যতিক্রম। এখানে শুধু ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে ব্যতিক্রম ঘটছে, আর এখানে একদম পুরো সিরিয়ালটাই চেঞ্জ হয়ে গেছে, একদম অক্সিজেন সবার লাস্টে গেছে। সো এই দুইটা ব্যতিক্রম খুবই ভালোভাবে মুখস্থ করবা, অ্যান্ড 5 স্টার টপিক। এটা তুমি মেডিকেল ভর্তি পরীক্ষাও পাই যেতে পারো, ঠিক আছে? সো এই ব্যতিক্রমগুলো আমরা ভালোভাবে খেয়াল রাখবো। আর কেমিস্ট্রি মানেই ব্যতিক্রম, আর কেমিস্ট্রির ব্যতিক্রমগুলো পরীক্ষায় দেয় কেন জানি, আই ডোন্ট নো। তারপর হলো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? সংজ্ঞাটা হলো সেম। ধরো একটা সমযোজী অণু যেহেতু ওরা ইলেকট্রন শেয়ার করতেছে, কোনো মৌলের কোনো মৌলের যে প্রোটন বা নিউক্লিয়াস আছে, এটা যখন ওই সমযোজী বন্ধনস্থ যে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানে নেয়, এই নিজের দিকে টানে নেওয়ার ক্ষমতাটাকেই বলা হলো তড়িৎ ঋণাত্মকতা। এখন তড়িৎ ঋণাত্মকতা ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই, ঠিক আছে? এটা হলো আমাদের সুখের সংবাদ। সো তড়িৎ ঋণাত্মকতা ওই সেম একই জিনিস, আমাদের অন্যান্য পর্যায়ভিত্তিক যে ধর্মগুলো আছে ওগুলোর মতো। যখন পরমাণুর আকার বৃদ্ধি পাবে তখন তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে, আর যখন পরমাণুর নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। এটা হলো পর্যায়ভিত্তিক সম্পর্ক। কেমন করে হচ্ছে দেখো, মেইন কথা হলো যখন হলো আকার ছোট হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কী হচ্ছে? আমাদের হলো হ্রাস তখন আমরা তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে, আর যখন পরমাণু আকার বৃদ্ধি পাচ্ছে তখন তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাচ্ছে। অর্থাৎ তুমি যখন একই গ্রুপের উপর থেকে নিচে যাবা তখন কি পরমাণুর আকার বাড়তেছে, তখন কি তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। যখন একই পর্যায়ের বাম থেকে ডানে যাবা তখন কি পরমাণুর আকার ছোট হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে। সো প্রতিটাই একদম প্রায় সেম, ঠিক আছে? আর সবথেকে মজার কথা, তড়িৎ ঋণাত্মকতায় কোনো ব্যতিক্রম নাই। ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি দুইটাই হলো সেম। আকার, আমি এখানে একটা কথা বলে রাখি, এটা হলো নোট ডাউন করে নাও। যখনই এই তিনটার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি আর হলো কি আয়নীকরণ শক্তি, তিনটার ক্ষেত্রেই যখনই আকার ছোট হবে তখনই হলো এগুলো বাড়ে যাচ্ছে, যখন আকার বড় হচ্ছে তখন এগুলো কমে যাচ্ছে। আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তিতে ব্যতিক্রম আছে, এই দুইটা ব্যতিক্রম আলাদাভাবে খেয়াল রাখতে হবে। কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কোনো ব্যতিক্রম নাই। আর এখানে দেখো যে তড়িৎ ঋণাত্মকতার যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো হলো খুব ভালোভাবে আমরা মুখস্থ করে ফেলবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যতগুলো দেওয়া আছে সবগুলো আমরা মুখস্থ করবো। অ্যান্ড এই রিলেটেড কিন্তু আমরা কিন্তু ম্যাথও পাইতে পারি কবির স্যারের অনুসরণিত। সো এই যে আমাদের যে তড়িৎ ঋণাত্মকতার মান দেওয়া আছে এই পুরা লাইনটা আমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, এরপরে আসি, এই ছকটা তোমার লাগবে না, জাস্ট ওখানের মধ্যে লাইনের মধ্যে যতগুলো আছে ওগুলো আমরা পড়ে ফেলবো। এখন ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা যেটা আছে এদের মধ্যে ধর্মের মধ্যে যে নিম্নরূপ যে সম্পর্ক আছে এই সম্পর্কের ছকটা আমরা একবার রিডিং দিয়ে দিব। আমরা মেইন যা আছে মেইন এমসিকিউ পারার জন্য যা যা পড়া লাগবে আমি তোমাকে বলে দিছি, ওকে? এরপর আসলে ধাতব ধর্ম। ধাতব ধর্মের মধ্যে 3 নাম্বার পয়েন্ট একটু ইম্পর্টেন্ট। 3 নাম্বার পয়েন্টটার মধ্যে কি বলা আছে ভাইয়া? দেখো, পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকের মৌলসমূহে ধাতব ধর্ম হ্রাস পায় এবং অধাতব ধর্ম ক্রমাগত বৃদ্ধি পায়। সেম ধাতব ধর্মের ক্ষেত্রেও সেম, যত আকার ছোট হবে তত এর ধাতব ধর্ম হ্রাস পাবে। অর্থাৎ ধাতব ধর্ম মানে কি? সোজা বাংলা ভাষায় ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা। আকার যত ছোট হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতাও তত হলো কমে যাচ্ছে। কারণ কি? ইলেকট্রনকে প্রোটন তত তাড়াতাড়ি
তত বেশি শক্তিতে আকর্ষণ করতেছে। সো এই কারণে যখন একই পর্যায়ে বাম থেকে ডানে যাচ্ছ, যেহেতু আকার ছোট হচ্ছে, ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা কমে যাচ্ছে, এই জন্য ধাতব ধর্ম হলো ক্রমাগত হ্রাস পায়। কিন্তু এর ধাতব ধর্ম যদি হ্রাস পায় তাহলে কী হবে, অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, অর্থাৎ যেহেতু বিপরীত। আবার যখন একই গ্রুপের উপর থেকে নিচে যাচ্ছ তখন কি আকার বৃদ্ধি হচ্ছে, তার মানে কি ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, আর এই কারণে কী হবে, অধাতব ধর্ম হ্রাস পাবে। এইটা হলো ব্যতিক্রম। বাট বাকি সবগুলোর ক্ষেত্রে আমি কী বললাম বলতো, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, তিনটার ক্ষেত্রে যখন আকার ছোট তার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা তিনটায় হলো বাড়ে যায়, যখন আকার বড় তখন এই তিনটায় হলো কমে যায়। জাস্ট ধাতব ধর্মের ক্ষেত্রে যখন হলো আকার বড় হচ্ছে তখন ধাতব ধর্মও বৃদ্ধি পাচ্ছে, যখন আকার কমতেছে তখনও ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে। আর এটার উল্টাটা করবে, ধাতব ধর্ম হ্রাস পালে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তো এখান থেকে আমরা জাস্ট 3 নাম্বার লাইনটা পড়বো। আর এরপর আসছে এই গ্রুপ ভিত্তিক সম্পর্ক। এটার মধ্যে দেখো আমাদের এই কয়েকটা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে আমাদের অনুশীলনীতেও এমসিকিউ আছে, সো এগুলো আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে, অ্যান্ড কোচিংয়ের পরীক্ষা তো পাবাই। সো ফ্রান্সিয়াম হলো যেটা আছে, এটা হলো সর্বাধিক সক্রিয় ধাতব মৌল। তোমাকে যদি প্রশ্ন করে সর্বাধিক সক্রিয় ধাতব মৌল কোনটা, তাহলে অ্যান্সার হবে ফ্রান্সিয়াম। আর তোমাকে যদি জিজ্ঞেস করে সর্বাধিক সক্রিয় ধাতব মৌল, কিন্তু সামনে একটা ওয়ার্ড লাগাই দিছে, সেটা হলো স্থায়ী। সো যখনই স্থায়ী লাগাই দিবে তখন এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে সিজিয়াম। সো সিজিয়াম হলো স্থায়ী সর্বাধিক সক্রিয় ধাতু, আর ফ্রান্সিয়াম হলো সর্বাধিক সক্রিয় ধাতু। এখন এটা কেন ফ্রান্সিয়াম কেন হলো হচ্ছে না, স্থায়ী লাগালে কেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ফ্রান্সিয়াম যেটা আছে এটা কিন্তু তেজস্ক্রিয়, এটা কিন্তু স্থায়ী না। সো স্থায়ী হলো সর্বাধিক সক্রিয় হলো সিজিয়াম, সর্বাধিক সক্রিয় যদি বলে শুধু সর্বাধিক সক্রিয় তাহলে কিন্তু আমরা দেখবো ফ্রান্সিয়াম, স্থায়ী লাগালেই সিজিয়াম। আর এরপর দেখো আমরা এর আগে পড়লাম না যে এই 6টা মৌলকে হলো তোমার বলে হলো তোমার কি বলে, অপধাতু বা মেটালয়েড। এখানে ফির আর একটা ইংলিশ টার্ম পাচ্ছি, সেটাও আমরা জানবো, সেটা যে এই যে 6টা ধাতু এদের নাম হলো অপধাতু বা মেটালয়েড, এর আরেকটা নাম আছে সেটা হলো সেমি মেটালস। আর এখানের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট ইনফো আছে যেটা আমরা সবাই স্কিপ করে যাই, হাজারি স্যারের বই ওভাবে ক্লিয়ারলি দেওয়া নাই, কিন্তু এটা ভার্সিটি অ্যাডমিশনে আসে, যে এই যে 6টা মৌল আছে না, এই 6টা মৌল দেখো সিঁড়ি আকারে চিহ্নিত থাকে, কিন্তু এটাই যে 6টা মৌল আছে এই 6টা মৌলকে কিন্তু আরেকটা নাম বলে, সেটা হলো সিঁড়ি মৌল। এটা হলো আলাদাভাবে জানলাম। সো এই যতটুকু আমি পড়াইলাম, এটা হলো যে যতটুকু আমি পড়াইলাম এই অংশটুকু হলো এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এরপরে যে অংশটুকু আসতেছি এটা হলো একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট। সো সেকেন্ড পার্টটা তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, থাকো। আসসালামু আলাইকুম।